ওকে, তো আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো চলেন আজকের যে আমাদের এই দ্বিতীয় ক্লাস শুরু করি। তো আপনাদের স্ক্রিন শেয়ার তো করা হয়নি, স্ক্রিনটা শেয়ার করতেছি। আচ্ছা, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা সবাই? আমাদের ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার। স্ক্রিন দেখা যাচ্ছে, অন্যরা দেখতে পাচ্ছেন না কেউ? পাচ্ছি স্যার, দেখতে পাচ্ছি তো, কোনো সমস্যা নেই। দেখা যাচ্ছে। আপনি একটু একটা কাজ করেন, যেহেতু এক দুজন দেখতে পাচ্ছেন, দ্যাট মিনস আমার এখান থেকে ক্লিয়ার। যারা দেখতে পাচ্ছেন না, এক দুইজন হয়তো এরকম হতে পারেন, তো তারা একটু কলটা কেটে আবার বের হন, সরি কলটা কেটে আবার জয়েন করেন। কি অ্যাড্রেসটার লিংকটা নিয়ে এখান থেকে মার্কেট। হ্যাঁ, ওকে। তো আমরা আজকে যেখানে চলে যাব সেটা হলো আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে আমরা চলে যাব। আচ্ছা, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন এখানে দুইটা ক্লাস ধরা হয়েছে। আচ্ছা, ও বুঝতে পারছে, এখানে এটাও একটা আমাদের ইয়ার ক্লাসের মধ্যে পড়ে যায়, ফানেল স্টেজটা পড়ে যায় আমাদের। এইটা ফানেল প্লাস আমাদের আরো কয়েকটা বিষয় আছে, টফু মফু পফু আছে। তো এই ব্যাপারটা আমরা যাব, মানে 8 নাম্বার ক্লাসটা, 8 আর 9 নাম্বার ক্লাসটা আমরা একসাথে করব। তো এই কারণে আমরা, মানে একসাথে বলতে 8 আর 9 নাম্বার আমরা দুইটা ক্লাসই করব, বাট মিক্স করে করব। হ্যাঁ, তো 8 আর 9 নাম্বার আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের পার্ট থাকবে। তো চলেন আমরা 8 আর 9 নাম্বার ক্লাসটা কমপ্লিট করার ট্রাই করি। তো এর জন্য আমাদের যেখানে যেতে হবে সেটা হলো আমাদের অ্যাডস ম্যানেজার। আমরা এখানে হলো আমাদের গুগল থেকে আমরা এখান থেকে ডিরেক্ট সার্চ করব মেটা বিজনেস স্যুট। ঠিক আছে, মেটা বিজনেস স্যুট সার্চ করব। সার্চ করে আমরা মেটা বিজনেসে চলে যাব। যদি আমাদের একটা ফেসবুক পেজ লগইন করা থাকে তাহলেই আমরা মেটা বিজনেসের এখানে চলে আসতে পারবো। তো আমার এখানে তো সবকিছু ওকে আছে, তো এটা অফ করে দেই। যদি কারো কোনো প্রবলেম হয় আপনারা অবশ্যই, ঠিক আছে, আপনারা অবশ্যই যেই কাজটা করবেন আমাকে ইনফর্ম করবেন। আগের মতো যদি কোনো স্ক্রিনটা অফ হয়ে যায় অথবা স্ক্রিন ফ্রিজ হয়ে যায়, এমন কোনো কিছু হলে আর কি। দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজ, এখানে ম্যানেজার, এখানে দেখতে পাচ্ছেন ক্যাম্পেইন। আমরা ক্যাম্পেইনে চলে যাব। আমরা আমাদের এখন থেকে আগামী 3-4 ক্যাম্পেইন নিয়েই কথা বলব। তো সবাই আজকের ক্লাসটা খুব বেশি মনোযোগ দিবেন, এবং কেউ যদি এখানে একটু রেসপন্সিবল, আমাদের মেসেঞ্জার গ্রুপে একটা কাজ করবেন যে এভরিওয়ান মেনশন দিয়ে বলবেন যে আজকের ক্লাসটা মোস্ট ইম্পর্টেন্ট, তো সবাই যেন যুক্ত হয়। ঠিক আছে, অনেকেই আমি দেখতে পাচ্ছি এখন যুক্ত হয়নি। তো এগুলো হলো আমাদের একটা অ্যাড, দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় আপনাদের অ্যাড ম্যানেজারের ড্যাশবোর্ড। এই পুরো ব্যাপারটাকে বলা হয় একটা ড্যাশবোর্ড। এখানে অনেকগুলো বিষয় আছে, ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো বিষয় আছে। তার মধ্যে এটা হলো আপনার অ্যাকাউন্টের অথবা আমাদের ক্যাম্পেইনের ড্যাশবোর্ড। এই দেখতে পাচ্ছেন এখানে অ্যাডস ম্যানেজারের মধ্যে আমরা এখন ক্যাম্পেইন সেকশনে আছে। এখানে আরো অনেকগুলো বিষয় আছে, অ্যাকাউন্ট ওভারভিউ, এখান থেকে আমরা পুরো অ্যাকাউন্টের ওভারভিউটা দেখতে পারবো। অ্যাড রিপোর্টিং, আমাদের যে অ্যাডস গুলো এখানে রান হবে সেগুলোর রিপোর্টিং গুলো আমরা এখানে বানাতে পারবো। দেন এখানে আছে অডিয়েন্স। অডিয়েন্স বলতে বোঝানো হচ্ছে আমি যে অডিয়েন্সের কাছে আমার ক্যাম্পেইনটা দেখাতে চাই, এই অডিয়েন্সটা আমরা এখানে তৈরি করতে পারবো। বিলিং এন্ড পেমেন্ট, এই যে অ্যাড ক্যাম্পেইন গুলো আমরা করব, ফেসবুককে আমাদের টাকা দিতে হবে না, টাকা দিতে হবে। তো এই যে টাকা দেওয়ার যে প্রসেসটা সেটা এখান থেকে হয়, যেটা অলরেডি আপনারা বিলিং এন্ড পেমেন্ট কিভাবে সেট আপ করতে হয় আপনারা জানেন। এরপরে আছে এখানে অ্যাডভার্টাইজিং সেটিংস, যদি কোনো আমাদের এখানে করতে হয় সেটা আমাদের এখানে থেকে করতে হয়। দেন আছে ইভেন্ট ম্যানেজার। ইভেন্ট ম্যানেজার হলো আমাদের একটু অ্যাডভান্স লেভেলের বিষয়, তো এটা আমরা জানবো। এটা হলো যখন আমাদের ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেশন করতে হয়, ইভেন্ট ম্যানেজারের থ্রুতে পিক্সেল সেটআপ করতে হয় আর কি। দেন এখানে অল টুল আছে, এখানে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো এখানে দেওয়া আছে। অল টুলে ক্লিক করলে আপনি আরো প্রায়
20 থেকে 25টার মতো, আরো এখানে অনেক টুল পেয়ে যাবেন, যেগুলো অনেক কিছুই আমাদের অত বেশি এটা প্রয়োজন হয় না, বাট কিছু কিছু অনেক বেশি প্রয়োজন হয়। যেমন এখানে আছে প্ল্যানার, ইনবক্স, অডিয়েন্স, ঠিক আছে, অ্যাড লিমিট পার পেজ আছে কত, এগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। তো এখানে আরো অনেকগুলো বিষয় আছে, বাট ইম্পর্টেন্ট বিষয়গুলো এখানেই আছে। অথবা আমি যদি এখানে ক্লিক করি, এটা হলো অ্যাড অ্যাকাউন্ট সেটিংসে চলে যাবে, বাট আমরা এখন আছি পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট। আপনারা সবাই জানেন যে ইউর অ্যাকাউন্টের মধ্যে পার্সোনাল অ্যাকাউন্ট থাকে, এর মধ্যে একটা হলো আমার অ্যাকাউন্ট, আর বাকি 3টা হলো অন্য মানুষের যে পার্সোনাল অ্যাকাউন্ট আছে সেগুলোতে আমার অ্যাক্সেস নেওয়া, আর কিছু এগুলো হলো এক একটা বিজনেস পোর্টফোলিও অথবা বিজনেস ম্যানেজার, একই কথা। এটা আমার একটা ক্লায়েন্টের, এটা আরেকটা ক্লায়েন্টের, এরকম দেখেন বিভিন্ন ক্লায়েন্টের অ্যাকাউন্ট গুলো এখানে আছে। এটা আরেকটা ক্লায়েন্ট, এটা আমাদের একটা গাড়ির ক্লায়েন্ট, ঠিক আছে, অটোমোবাইল ক্লায়েন্ট আর কি। এরপরে আছে এখানে আমাদের মিরর, এগুলো প্রত্যেকটা এক একটা ক্লায়েন্টের। দেন এইটা আমাদের এবং এইটা হলো আমাদের একটা ডেমো অ্যাকাউন্ট, যেটা দিয়ে মূলত আমরা কাজ শিখে থাকি। এই যে আমরা যে বিভিন্ন ক্লাসে কাজ শিখাই, বা এই যে কিভাবে অ্যাডস ক্যাম্পেইন গুলো করতে হয়, এই ব্যাপারগুলো এখানে দেখানো হয়। তো আমরা এই কারণে সুইচ করে নিই। আমরা এখন আছে এটা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টে, আমরা আমাদের ডেমো একটা পোর্টফোলিও অ্যাকাউন্ট থেকে জেএসএ গিয়ে আমি এটাকে সুইচ করব। তো এই যে সুইচ করলাম, ক্লিক করলাম, দেখুন এখন এটা সুইচিং হচ্ছে, ঠিক আছে, সুইচিং হচ্ছে। তো দেখেন এই যে আমাদের বিভিন্ন ক্লাসের যেই এখানে দেখাতাম, একটু কাইন্ডলি মিউট করেন, আমি চাচ্ছি না যে অল মিউট করে ফেলতে। কাইন্ডলি যে যার অবস্থান থেকে একটু সতর্ক হন, জাস্ট আপনার যে মাইক্রোফোনটা আছে মিউট করে রাখুন, ঠিক আছে। আমি আবার মিউট করে দিচ্ছি, অনেকে বুঝতে পারতেছেন না যে আপনাদের মাইক্রোফোনটা আনমিউট থেকে মিউট থেকে আনমিউট হয়ে গেছে। তো আর কেউ এটাকে আনমিউট করবেন না প্লিজ, ঠিক আছে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন সবগুলোতে কি দেওয়া আছে, ডেলিভারি ইন ড্রাফটে আছে। দ্যাট মিন্স এগুলো একটাও রিয়েল কোনো ক্যাম্পেইন করা হয় না। রিয়েল ক্যাম্পেইন কিভাবে করবো, আমার তো এখানে বিলিং সিস্টেমই আপডেট করা যায়। আমি যদি এখানে যাই বিলিং এ, দেখতে পারবেন যে এইটা আপডেট করা নেই, মানে এখানে কোনো কার্ড অ্যাড করা নেই। আর যেগুলো আমার রিয়েল অ্যাকাউন্ট সেখানে কিন্তু প্রত্যেকটাতে কার্ড অ্যাড করা আছে। দেখেন এখানে কোনো কার্ড অ্যাড করে, দেখেন এই যে পেমেন্ট মেথড কোনো কিছু অ্যাড করা নেই, ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, এই পেজটা পর্যন্ত কিভাবে গিয়েছি? দেখালাম না, আমরা একেবারে গুগলের হোম পেজ থেকে আসছি এখানে। আপনি কি মাত্র জয়েন করেছেন? হোম পেজে আছি আমি, এখন কোথায় যাব? আপনি ফার্স্টে এই পেজ তো চিনেন, রাইট? এটা গুগলের হোম পেজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যখন আমরা গুগল ক্রোমটা ওপেন করে দেন, এখান থেকে সার্চ করবেন মেটা বিজনেস স্যুট। মেটা বিজনেস স্যুট থেকে এখানে মেটা বিজনেসে আসবেন, দেন এখান থেকে সার্চ করবেন, আর সার্চ করা দরকার নেই, এখানে আপনি অ্যাডভার্টাইজ ম্যানেজার নামে একটা অপশন পাবেন, এই যে অ্যাডভার্ট ম্যানেজার নামে অ্যাডভার্টস, দেন এখান থেকে ক্যাম্পেইনে ক্লিক করবেন। ক্যাম্পেইনে ক্লিক করে আমরা ওই নির্দিষ্ট পেয়ে যাব। হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে, আমরা এখানে ছিলাম এই পেজে। এখন আসেন, এখানে অনেকগুলো অপশন, তাই না? দেখতে একটু হিজিবিজি লাগতেছে যে এখানে এতগুলো অপশন, এখানে এত অপশন, এখানে এত অপশন, এখানে এত কিছু কেন? এটাই দেখতে একটু প্রথমে কমপ্লেক্স লাগলো। এটা এত কমপ্লেক্স কিছু না। আপনি জাস্ট আপাতত আজকে তো 4টা বাটনে ফোকাস দেন, এখানে 4টা বাটনে ফোকাস দেন। কোন 4টা বাটনে ফোকাস দিবেন আমি এটাকে একটু মার্ক করে দিচ্ছি। আরো অনেক বাটন আছে, বাট আপাতত 4টা বাটনে আপনি ফোকাস দেন। 1 নম্বর বাটন ক্রিয়েট, এই বাটনটাতে দেন, ফোকাস দেন। ক্রিয়েট, ক্যাম্পেইন, অ্যাডসেট আর অ্যাডস, এই 3টা হলো আমাদের সেকশন, ক্যাম্পেইন সেকশন। কারণ আমরা যখন একটা এই ক্রিয়েটে ক্লিক করে একটা ক্যাম্পেইন তৈরি করার ট্রাই করব, তখন এই পুরো ক্যাম্পেইনের প্রথম পেজকে ক্যাম্পেইন বলে।
যেমন আমি যদি একটু বুঝাই, মনে করেন আপনি কোনো একটা জিনিসের নাম দিয়েছেন এক, আবার যখন শুরু করবেন কয়েকটা পয়েন্ট তখন আবার এক দিয়ে শুরু করবেন না, ঠিক একই রকম পুরো জিনিসটাকে বলা হয় ক্যাম্পেইন। আর এই ক্যাম্পেইনের মধ্যে প্রথম সেকশনকে বলা হয় ক্যাম্পেইন। ক্লিয়ার? ওকে, তারপরে সেকশনকে বলা হয় অ্যাডসেট। এখানে এখন বলতে পারেন যে ক্যাম্পেইনকে আবার প্রথম থেকে কেন ক্যাম্পেইন বলে, কারণ প্রথম জিনিসটাকে একটাই তৈরি করা যায়, একাধিক তৈরি করা যায় না। বাট অ্যাডসেট একাধিক তৈরি করা যায় এবং অ্যাডসও একাধিক তৈরি করা যায়। আপনি চাইলে একটাও তৈরি করে রাখতে পারেন অথবা একাধিকও তৈরি করতে পারেন। এই কারণে ক্যাম্পেইন একটাই থাকে, আর একটা ক্যাম্পেইনের আন্ডারে আপনি একাধিক অ্যাডসেট করা যায়, আবার একাধিক অ্যাডসও করা যায়। ঠিক আছে? তো ক্যাম্পেইন অ্যাডসেট এক। তো ব্যাপারটা এই জায়গা থেকে দেখলে এটার ভিজুয়ালাইজেশনটা আপনি ভালো করে বুঝবেন না। তো এটাকে ভিজুয়াল করতে হলে আমাদেরকে হোয়াইট বোর্ডে যাওয়া লাগবে। তো চলেন আমরা হোয়াইট বোর্ডে যাই। এই পার্টটা খুব বেশি মনোযোগ সহকারে দেখেন, কারণ এটা নিয়ে হয়তো বা পরবর্তীতে আর আমাদের আলোচনা করবো না। আমরা ডিরেক্ট তখন ক্যাম্পেইন নিয়ে জাস্ট ক্যাম্পেইনের সেকশনগুলো নিয়ে খুব সুন্দরভাবে আমরা আলোচনা করার চেষ্টা করব। এই পার্টটা খুব ভালো করে দেখেন। হ্যাঁ, আমরা এসইও না, আমরা আজকে আমাদের পার্ট হলো ফেসবুক পেজ অ্যাড ম্যানেজার অথবা ফেসবুক অ্যাড ম্যানেজার, মেটা অ্যাড ম্যানেজার। মেটা অ্যাড ম্যানেজার এটা খুবই শুনতে ভালো লাগবে। মেটা মেটা অ্যাড ম্যানেজার আমি পেয়ে গেলাম। মেটা অ্যাড ম্যানেজারকে আপনি এটার মধ্যে আপনি পেয়ে যাবেন হলো বিভিন্ন অ্যাড অ্যাকাউন্ট। এই অ্যাড অ্যাকাউন্টের মধ্যে পেয়ে যাবেন আপনি ক্যাম্পেইনের একটা ড্যাশবোর্ড। ক্যাম্পেইন ওভারভিউ দিয়ে ক্যাম্পেইন ওভারভিউ অথবা ড্যাশবোর্ড। ঠিক আছে, এরপরে আপনি পেয়ে যাবেন হলো ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারবেন। ক্যাম্পেইন, এরপরে এই ক্যাম্পেইনকে আপনি ভার্টিক্যাল ভাবে দেখতে না, দেখেন এটাকে এখানে আমার স্পেস একটু কম, ঠিক আছে, আমি এখানে লিখতে পারবো। ক্যাম্পেইনকে আপনি ক্যাম্পেইন অ্যাডসেট আর একটা হলো অ্যাডস। ওকে, যেটা বুঝতে পারছি আমাদের একটা গ্রাফিক্স ট্যাব কিনতে হবে আমাকে, আদারওয়াইজ এখানে লেখা টাফ হয়ে যাচ্ছে মাউস দিয়ে লেখা। ওকে, যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো এই যে দেখতে পাচ্ছেন এরকম ভাবে ভার্টিক্যাল ভাবে থাকে। যদি আমার সিঙ্গেল অ্যাডসেট হয় এবং সিঙ্গেল অ্যাডস হয়, বাট আমরা যখন ক্যাম্পেইন করি মাল্টিপল অফ লেয়ারে আমরা ক্যাম্পেইন এবং অ্যাডসেট দিই। আমরা এইটুকু বিষয়কে ইগনোর করি, কারণ এইটুকু আমাদের প্রয়োজন নেই অত বেশি একটা। জাস্ট আজকে ফার্স্ট ক্লাস, এই কারণে একেবারে ডিটেইলি আপনাদেরকে দেখালাম, বাট আমাদের মেইন বিষয় হলো এইটুকু। ঠিক আছে, তো চলেন এটাকে আমরা একটু এখানে দেখি। এখান থেকে আমরা দেখতে পারবো হলো ক্যাম্পেইন। একটা ক্যাম্পেইনের আন্ডারে আপনার 2টা অ্যাডসেট থাকতে পারে, 3টা থাকতে পারে, 4টা থাকতে পারে, 5টা পারে, 6টা পারে, 7টা, ইভেন আমার লাইফে আমি 10টা 12টা অ্যাডসেটও করেছি। এমন ক্যাম্পেইনও আমি আমার লাইফে করেছি আর কি। ঠিক আছে, ঠিক আছে। তো এইটা তো আর একদিনের ক্যাম্পেইন না, কয়েক মাসের ক্যাম্পেইন। এটা বড় হতে হতে বিভিন্ন কাস্টম অডিয়েন্স, লোকালাইজ অডিয়েন্স করতে করতে এটা অনেক বড় হয়েছে। বাট সাধারণত 2 থেকে 3টা ইয়ে থাকে। ঠিক আছে, যখন একটা বড় কোনো ক্লায়েন্টের জন্য আপনি কাজ করবেন, যে এই ক্যাম্পেইনে এক একটা বাজেট ক্যাম্পেইন ধরেন আপনি 100, 150, 200 ডলারের এক একটা ক্যাম্পেইন বাজেট হয়, সেগুলো তো আর আপনি একটাই অ্যাসেট করবেন না, তাই না? একাধিক অ্যাসেট করবেন আপনি। তখন সেই জিনিসগুলোতে আপনার বাজেট একটু ভালো দিতে হয় আর কি।
ঠিক আছে। তো সরি, ক্যাম্পেইন একটু বেশি দিতে, তো আমি ধরে নিলাম 3টা ক্যাম্পেইন, 3টা অ্যাড সেট। এখন আসেন, এই যে আমি অ্যাড সেট গুলো ডিফার করলাম অথবা পার্থক্য করলাম, হ্যাঁ, এতগুলো বানালাম, আমি কি প্রত্যেকটার মধ্যে সেম জিনিস রাখবো? একটু বলেন তো। না, সেম জিনিস যদি আমি সেম জিনিসই রাখি তাহলে আমি এতগুলো রাখলেই হয়, তাই না? অবশ্যই ডিফারেন্ট কিছু রাখবো। এখন আসেন, এই যে অ্যাডসেট একাধিক করলাম, এই অ্যাডসেট গুলোর মধ্যে ডিফারেন্ট গুলো কিসের উপর বেস করে করা হয় মূলত, বলতে পারবেন কেউ? যার মোটামুটি আগে পরে আইডিয়া আছে, টুকটাক ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে জানেন, তার এই ব্যাপারটা জানার কথা যে কি ডিফারেন্ট আপনি আনবেন। কারণ কেন আপনি 3টাকে আলাদা করতেছেন, একটা কেন করতেছেন না? 3টা করলে কি হবে? 3টা করলে হবে হলো আপনি 3টার আউটপুট গুলো দেখতে পারবেন যে এইটার আউটপুট ভালো নাকি এইটার আউটপুট ভালো, এটা আউটপুট ভালো। এই যে কোনটার আউটপুট ভালো এটাকে যে আমি টেস্ট করতেছি, এই টেস্টিং সিস্টেমটাকেই বলা হয় এবি টেস্টিং। এবি টেস্টিং আপনারা অবশ্যই নাম শুনে থাকবেন যে আপনার অপশন এ ভালো নাকি অপশন বি ভালো, এইটাকে আপনি টেস্ট করতে পারবেন। মাউস দিয়ে লেখা ইটস হরিবল, ঠিক আছে? আমি খুব সিম্পলি একটা গ্রাফিক্স ট্যাব কিনবো, তখন খুব স্মুথলি হয়তো আপনাদের সাথে ক্লাসটা নিতে পারবো, আদারওয়াইজ খুবই টাফ হয়ে যাচ্ছে আর কি। ওকে, যাই হোক, এবি টেস্ট করা, তো এই যে একাধিক আমি অ্যাডসেট নিলাম, একাধিক অ্যাডসেট নেওয়াকে বলা হয় আপনার এবি টেস্ট করা। এখন আসেন ডিফারেন্ট আপনি কি করবেন, এই যে টেস্ট করতেছেন, কেন টেস্ট করতেছেন, কি টেস্ট করতেছেন? টেস্ট করতেছি আপনি হলো, আমি করতেছি হলো আপনার, সরি এখানে রেডও করতে হবে, এটা থাকুক, ওইটা ওখানে, এখান থেকে নিয়ে নেই। আমি টেস্ট করবো হলো ভিন্ন ভিন্ন নিব, অডিয়েন্সকে ভিন্ন ভিন্ন নিব। অডিয়েন্স মানে হলো এই যে অডিয়েন্স আমরা কথা বলেছিলাম না, এই যে অডিয়েন্স, এই অডিয়েন্সকে আমি ডিফারেন্ট ডিফারেন্ট অডিয়েন্স বানাবো। এখন আসেন, অডিয়েন্স ডিফারেন্ট ডিফারেন্ট কিভাবে বানাই জানতে হবে না? জানতে হবে কিনা? জানতে হবে। অডিয়েন্সের মধ্যে কয়েকটা ফ্যাক্টর থাকে। 1 নাম্বার ফ্যাক্টর লোকেশন, লোকেশন বেস আপনি অডিয়েন্স সেট করতে পারবেন। 2 নাম্বার ফ্যাক্টর এজ, এগুলো আপনারা চাইলে লিখে নিতে পারেন, খাতায় থাকলে এগুলো আপনার জন্য ভালো হবে, আপনাদের ক্লাসটাকে রিওয়াইন্ড করতে সুবিধা হবে। 3য় ফ্যাক্টর ধরতে পারেন জেন্ডার, 4র্থ ফ্যাক্টর ধরতে পারেন আপনার টার্গেটেড কয়েকটা টার্ম আছে, ঠিক আছে? তার মধ্যে একটা টার্ম হলো আপনার বিহেভিয়ার, আর একটা হলো ইন্টারেস্ট, আপনি কি বিষয়ের প্রতি ইন্টারেস্ট রাখেন, আর একটা হলো ডেমোগ্রাফিক। ডেমোগ্রাফিক দিয়ে বোঝা আপনার যে জেন্ডারও আপনার ডেমোগ্রাফিকের মধ্যে, এই যে আপনার ডেমোগ্রাফিকের মধ্যে, তারপর আপনার রিলেশনশিপ স্ট্যাটাস, আপনি কি জব করেন, আপনার বৈবাহিক অবস্থা, আপনি কোথায় থাকেন, এই জিনিসগুলো হলো ডেমোগ্রাফিকের মধ্যে পড়ে। ইন্টারেস্ট, আপনার কি খেতে পছন্দ, আপনি কোথায় ঘুরতে যেতে পছন্দ, আপনার অ্যাক্টিভিটিগুলো, আপনার শখ, আপনার ড্রিম, এই জিনিসগুলো ইন্টারেস্টের মধ্যে পড়ে। বিহেভিয়ার, আপনার অভ্যাস, আপনি কি করেন, আপনি কোথায় থাকেন, আপনার আপনার কি ঘুরতে ভালো লাগে নাকি আপনার ঘুমাতে ভালো লাগে, আপনার পাহাড় ভালো লাগে, এগুলো ইন্টারেস্টের মধ্যে পড়ে যায়। তো বিহেভিয়ার মানে তোমরা বুঝতে না, তো বিহেভিয়ার কত কিছু বৈশিষ্ট্য মানুষের থাকে, তো সেই জিনিসগুলো এখানে প্রকাশ পায়। তো দেখেন আমরা অনেকগুলো ভ্যারিয়েশন পেলাম না, আরো ভ্যারিয়েশন আছে। কি ভ্যারিয়েশন? আপনি পিক্সেল থেকে ডাটা নিয়ে কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারেন, কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারেন। আপনি সেই কাস্টম অডিয়েন্সকে ব্যবহার করে আপনি
লোকালাইজ অডিয়েন্স তৈরি করতে পারেন। এখন বলতে পারেন যে ভাইয়া এই জিনিসগুলো তো তাও বুঝলাম, আর এখন যদি বলেন এগুলো তো কিছুই বুঝলাম না, ঠিক আছে, বলতেই পারেন। এখন আসেন এগুলো বোঝার জন্য আপনাকে কি করতে হবে, এগুলো বোঝার জন্য আপনাকে কিছু ওয়েট করতে হবে, ঠিক আছে। যে এগুলোর জন্য আমাদের ডেডিকেটেড ক্লাস আছে, যে কাস্টম অডিয়েন্স কি, লোকালাইজ অডিয়েন্স কি। মানে আমি এক কথায় একটু বোঝানোর ট্রাই করি, যারা বুঝতে পারবেন ভালো, আর না বুঝতে পারলে একটু ওয়েট করেন আরো দুটো ক্লাসের জন্য। কাস্টম অডিয়েন্স হলো, কাস্টম মানে কি, নিজের মতো করে কোনো কিছু করা, রাইট। এই যে আমরা বলি না কাস্টমাইজ টি শার্ট, কাস্টমাইজ বল, কাস্টমাইজ পিসি, কাস্টমাইজ বাসা, তাই না? এই টার্মগুলো কেন ইউজ করি, যে অন্যের মতো না অথবা কোম্পানির মতো না, আমি আমার মতো করে কোনো একটা কাজ করব, এটাকে বলে কাস্টমাইজ। তো কাস্টম অডিয়েন্স মানে হলো আমি যেভাবে চাই সেভাবে আমি একটা অডিয়েন্স তৈরি করব। সেটা হতে পারে আমার ওয়েবসাইট থেকে ডাটা নিয়ে, সেটা হতে পারে ফেসবুকে আমাকে লাস্ট 3 মাসে কারা কারা মেসেজ করছে এদের একটা ডাটা নিয়ে, ঠিক আছে, এইভাবে করে করা যায়। কারা কারা লাস্ট 3 মাসে আমার সাথে এঙ্গেজ হয়েছে আমার ফেসবুক পেজে এদের ডাটা নিয়ে, লাস্ট 1 বছরে আমার ফেসবুক পেজে কারা কারা লাইক দিয়েছে এদের ডাটা নিয়ে, নাকি আমার লাস্ট 1 বছরের মধ্যে অথবা লাইফ টাইমে আমার যত ফেসবুক ফলোয়ার আছে এদের ডাটা নিয়ে, নাকি লাস্ট আমি 1 মাসে 7টা ভিডিও দিয়েছি ওই 7টা ভিডিওতে যারা যারা ভিডিও ভিউজ করেছে এদের ডাটা নিয়ে আমি কাস্টম অডিয়েন্স করব। এরকম আরো অনেক ফরমেশন আছে। তো সকল ফরমেশনে আপনি কি করতে পারবেন, কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারবেন। এখন আসেন কাস্টম অডিয়েন্স তো মোটামুটি বোঝা গেল একটা সংজ্ঞার মধ্যে এনে। লুকেলাইক অডিয়েন্স কি? লুকেলাইক অডিয়েন্স হলো এই কাস্টম অডিয়েন্সের বিগার ভার্সন, ঠিক আছে, অথবা এক্সটেন্ডেড ভার্সন। এক্সটেন্ডেড ভার্সন মানে হলো কাস্টম অডিয়েন্স তো তৈরি করলেন, মনে করেন আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম যে আপনি আপনার একটা বিজনেস অথবা একটা ক্লায়েন্টের জন্য একটা কাস্টম অডিয়েন্স তৈরি করলেন, হুইচ ইজ আপনার ওই বিজনেসের যত ফলোয়ার আছে, ওই বিজনেস পেজে যত ফলোয়ার আছে, ধরেন 1 লাখ ফলোয়ার আছে, তাহলে 1 লাখ দিয়ে আপনি একটা কাস্টম অডিয়েন্স তৈরি করলেন। বাট আপনার টার্গেট অডিয়েন্স কি শুধু 1 লাখ মানুষ? ওই 1 লাখ মানুষের যে বিহেভিয়ারটা, ইন্টারেস্টটা, লোকেশন, তার সাথে কি আরো অনেক মানুষ আছে না যারা আপনার ওই পেজে লাইক করে নাই? একই রকম বিহেভিয়ার হতে পারে কিনা? ইয়েস অর নো? ইয়েস। কি হতে পারে? 1 লাখের বাইরেও অনেক মানুষ আছে যারা আপনার এই পেজ থেকে প্রোডাক্ট পারচেজ করার মতো। তাহলে আপনি কি তাদেরকে বাদ দিয়ে দিবেন, টার্গেট করবেন না তাদেরকে? আর এই অপশনটাকে চালু করার জন্যই ফেসবুক এটা চমৎকার অডিয়েন্স সিস্টেম রাখছে, যার নাম হলো লুক আলাইক। মানে এই কাস্টম অডিয়েন্সের মতো দেখতে আরো যে অডিয়েন্স আছে এদেরকেও আমি টার্গেট করতে পারবো, এটাকে বলে লুক আলাইক। লুক আলাইক। স্যার আমরা তো প্রোডাক্ট বেজের উপরে কাস্টমার ইয়া বানাবো, তাই না? মানে প্রোডাক্ট বেজের উপরে তো আমরা কাস্টমার এই যে ইয়াগুলো বানাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের যেমন প্রোডাক্ট তেমন প্রোডাক্টের উপর বেস করে ইন্টারেস্ট, বিহেভিয়ার, ডেমোগ্রাফিক দিব, তারপরে জেন্ডার সিলেকশন করব, এজ সিলেকশন করব, লোকেশন সিলেকশন করব। এটা প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্টের কোয়ালিটি, প্রোডাক্টের কোয়ান্টিটি, সকল কিছু মাথায় রেখে আমাদের এগুলো করতে হবে। জি স্যার, ধন্যবাদ। এগুলোকে যত আমি ভ্যারিয়েশন করব তত আমার কি হবে, আমাদের অ্যাডসেট বাড়বে। ক্লিয়ার? আমি এখানে 3টা দেখিয়েছি, আপনাদের অ্যাডসেট তো 10টাও হতে পারে, 5টাও হতে পারে, বাট প্রথম অবস্থায় এত দেওয়ার দরকার নেই। প্রথমত আমাদের বাজেটই অল্প থাকবে, 10, 15, 20, $30, এর বেশি তো কেউ আমরা অ্যাড করি না, তাই না, যদি আমাদের বিজনেস হয়। বাট এর থেকেও অনেক বড় বড় বিজনেসম্যান অথবা বড় বড় অ্যাড করে থাকে। তো এখানে যেটা আমি বলতেছিলাম সেটা হলো যে আপনার এই জিনিসগুলোকে মেনটেন করতে হবে এবং এই জিনিসগুলো থেকে আপনাকে একাধিক অ্যাডসেট বানাতে পারতে হবে। এখন আসেন এগুলো সব বাদ, আমরা এখন চলে যাব আরেকটা ক্যাম্পেইনে চলে যাচ্ছি। ক্যাম্পেইন থেকে ধরেন আপনি একটাই অ্যাডসেট করলেন, কিন্তু অ্যাডস করলেন আবার 3টা। অ্যাডস কটা করলেন? 3টা। এখন একটু বলেন তো, এখানে তো পার্থক্য করলেন অডিয়েন্স দিয়ে, এখানে আরো কয়েকটা পার্থক্যের বিষয় আছে, যেমন প্লেসমেন্ট দিয়ে পার্থক্য করা যায়, ঠিক আছে, প্লেসমেন্ট দিয়ে।
আর একটা করা যায় আপনার বাজেট দিয়েও করা যায়, বাট বাজেট সাধারণত সবাই ক্যাম্পেইনে দেয়। বাজেট আমরা দুই জায়গায় দিতে পারি, হ্যাঁ, দুইটা সেকশনে বাজেট দিতে পারি। এটা হলো এখানে বাজেট দেওয়া যায় ক্যাম্পেইনের মধ্যে, অথবা অ্যাডসেটের মধ্যে বাজেট দেওয়া যায়, ঠিক আছে? দুইটা যে কোনো এক জায়গায় দিই। তো আমরা কোথায় বাজেট দিব, এটাকে এবিও সিবিও বলে। এটা নিয়ে আমাদের একটা কন্টেন্টও দেওয়া আছে আমাদের রকটেক এজেন্সির পেজে। তো সেই কন্টেন্টটা আপনারা দেখলে এই যে অ্যাডসেটে বাজেট দিবেন নাকি ক্যাম্পেইনে বাজেট দিবেন, এই ব্যাপারটা আপনারা সেখান থেকে বুঝতে পারবেন। আমি জাস্ট একটু দেখিয়ে দিই, যেহেতু রিলেটেড একটা ইয়াতে আসলাম, আমরা টপিকে আসলাম রকটেক এজেন্সিতে। আমি তো লাস্ট আর কি পোস্ট করলাম, এই যে এই কন্টেন্টটা পড়লে আপনি এবিও সিবিও মোটামুটি একটা ভালো আইডিয়া পেয়ে যাবেন, ঠিক আছে? ওকে, এখন আসেন এখানে। তো দেখেন এইটার পার্থক্য তো হলো প্লেসমেন্ট, বাজেট, এই জিনিসগুলো, তাই না? আচ্ছা একটু ওয়েট, হ্যাঁ। হ্যালো, আসসালামু আলাইকুম। তো চলেন আমরা যেখানে ছিলাম, আমরা তো এটার মধ্যে পার্থক্য বুঝলাম, তাই না? এটার মধ্যে আমরা পার্থক্য বুঝলাম যে এটা হলো আপনার ধরেন তিনটা অ্যাক্সেস নিলাম, এটা পার্থক্য তো বুঝলাম। যদি এইটা একাধিক হয়, এখানে এটা একাধিক হতে পারে। এই যে যেমন মনে করেন এখানে আমি এটা বাদ দিয়ে আমি চিন্তা করলাম যে এখানেও একটা দুইটা তিনটা আছে, এখানেও একটা দুইটা তিনটা আছে, এখানে একটা দুইটা তিনটা, তখন আমাদের অ্যাসেট আর অ্যাডস টোটাল হয়ে যাবে কয়টা বলেন তো? 3, আর এখানে 9, 12টা হয়ে যাবে। মানে একটা ক্যাম্পেইনের আন্ডারে টোটাল 12টা অ্যাডস হয়ে যাবে, ঠিক আছে? এরকমও হতে পারে, সমস্যা নেই। আর আমি এখানে একটাই ধরলাম যে আমরা একটা অডিয়েন্স নিলাম, 3টা অ্যাডস নিলাম। এখন আসেন, যদি আমি 3টা অ্যাডস নেই, তাহলে এই অ্যাডসটা মূলত কিসের বেইজে পার্থক্যগুলো হবে? বেস পয়েন্টটা কি তো বলতে পারবেন? প্রোডাক্ট বেস স্যার, জি প্রোডাক্ট কিছুটা হয়েছে, আংশিক হয়েছে, ফুল হয়নি। আর কেউ? এখানে অনেকেই আমি জানি আছেন যারা মোটামুটি ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে ভালো একটা আইডিয়া রাখেন, এমন মানুষ এখানে আছে। তো একটু যদি বলতেন কিসের উপর বেস করে পার্থক্য করা হয়? অডিয়েন্স জি অডিয়েন্স আপনার কথা বুঝতেছি না আপু। আচ্ছা ঠিক আছে, অডিয়েন্স বেস। না না, অডিয়েন্স তো আমরা উপরেটা দেখলাম, এখানে তো অডিয়েন্স হবে না, এখানে আবার ভিন্ন কোনো কিছু হবে। আচ্ছা যাই হোক, তো আমরা এখানে যেটা নিয়ে মূলত পার্থক্য করা হয়, সেই পার্থক্যের পয়েন্টটা হলো আপনার ক্রিয়েটিভ কন্টেন্ট অথবা ক্রিয়েটিভ বলা হয়। কন্টেন্টের পার্থক্য, ধরেন আপনি জুতা বিক্রি করতেছেন, কি বিক্রি করেন? শু, জুতা, ঠিক আছে? অ্যাপেক্স কোম্পানি ধরেন আপনার, তো তখন আপনি এখানে অ্যাপেক্সের এক ধরনের স্যান্ডেল দিলেন, এখানে এক ধরনের শু দিলেন, এখানে আবার আরেক ধরনের আপনি আরেকটা ভ্যারিয়েশন দিলেন, অথবা একই ভ্যারিয়েশন 3 ধরনের গ্রাফিক্স দিয়ে দিলেন, অথবা 3 ধরনের 3টা স্যান্ডেল দিলেন। তো এখানে আপনি কন্টেন্টে যত বেশি পার্থক্য আনবেন, মানুষের কাছে অত সুন্দর করে যাবে, ঠিক আছে? আর কন্টেন্টে পার্থক্য হলে আমরা একাধিক কি করি? ভ্যারিয়েশন। আর এখন আসেন কন্টেন্টের মধ্যে আমার অনেক পার্থক্য আছে, তো পার্থক্য আমরা এক একটা অবজেক্টিভের পার্থক্য এক একটা ভাবে দেখবো, বাট এখানে জাস্ট আমরা কয়েকটা বেসিক পার্থক্য যেখানে প্রত্যেকটার মধ্যেই থাকে সেগুলো একটু দেখা। এক নাম্বার বেসিক পার্থক্য না সরি পয়েন্টগুলো, এখানে আপনার একটা অ্যাড কি দিতে হয়? সবাই মিউট রাখবেন প্লিজ, কেউ মানে অযথা শুধু শুধু আপনারা আনমিউট করবেন না, ঠিক আছে? সবাই আপনারা মিউট রাখেন, যদি আনমিউট হয়ে যায় একটু খেয়াল করে সেটাকে মিউট রাখবেন।
মিউট রাখা অত বেশি কঠিন কোনো কোনো কাজ না। প্রয়োজন ছাড়া আনমিউট করাটাই ভালো, এটা মানে এ করার দরকার নাই, মিউট করে রাখাটাই ভালো, ডিস্টার্ব হয়। ঠিক আছে, তো যাই হোক আপনারা সবাই এখন মিউট রাখেন। মিউট করা একেবারে ইজি। যদি আপনার মনে হয় যে আপনার ক্লাস করতে পারতেছেন না, তাহলে আপনি ক্লাস ছেড়ে চলে যান, বাট আপনার জন্য অন্য একজনের ক্ষতি করেন না, ঠিক আছে? ওকে, তো এই হলো ব্যাপার। এইখানে জাস্ট ক্লিক করলেই মিউট হয়ে যাও। সবাই মিউট রাখি আমরা, হ্যাঁ? ওকে, কারো যদি এক্সট্রিম লেভেলে কোনো কিছু প্রয়োজন হয় আগে টেক্সট করবেন। টেক্সট যদি আমি রেসপন্স না করি, সেটা আনমিউট করে কথা বলবেন, ঠিক আছে? আশা করি ওই স্ক্রিনটা পজ হয়ে যাওয়া, মানে স্ক্রিনটা ওই যে ফ্রিজ হয়ে যাওয়া ছাড়া এক্সট্রিম কোনো বিষয় এখন হওয়ার নেই। ওকে, আমরা কোথায় ছিলাম? আমরা এখানে ছিলাম। এই যে, তার মানে তিনটা আলাদা আলাদা এখানে অ্যাড কপি লিখতে। অ্যাড কপি মানে হলো ওই যে আমরা যখন ফেসবুকে কোনো কিছু পোস্ট করি তখন আমরা ক্যাপশন দেই না? ক্যাপশন, পিকচারের ক্যাপশন অথবা ভিডিওর ক্যাপশন দেই কিনা? দিয়ে, জি স্যার, জি স্যার। তো সেই জিনিসগুলোকেই বলা হয় বিজনেসের ভাষায় অ্যাড কপি। যখন আপনি একটা প্রোডাক্টের ডেসক্রিপশন লিখবেন, প্রোডাক্ট সম্বন্ধে আপনি কোনো কিছু লিখবেন, তাকে বলা হয় অ্যাড কপি, অথবা এটা ফেসবুকের ভাষায় বলা হয় প্রাইমারি টেক্সট। কি বলা হয়? প্রাইমারি টেক্সট। তারপরে এখানে থাকে একটা হেডলাইন, এখানে থাকে একটা হেডলাইন, ঠিক আছে? এরপরে থাকে আপনার হলো ওই নির্দিষ্ট ক্রিয়েটিভটা। এখন ক্রিয়েটিভটা স্ট্যাটিক হতে পারে, ডাইনামিক হতে পারে। ডাইনামিক মানে হলো চলমান ক্রিয়েটিভ অথবা চলমান পিকচার, যেটাকে আমরা ভিডিও বলে থাকি, অথবা মোশন ডিজাইনও হতে পারে। আর এখানে হতে পারে, এর পাশাপাশি হতে পারে আপনার হেডলাইন। তো এটাকে আমরা স্ট্যাটিক ক্রিয়েটিভ অথবা ডাইনামিক ক্রিয়েটিভ আমরা বলে থাকতে পারি, ঠিক আছে? এর পাশাপাশি আমাদের থাকে হলো আপনার ডেসক্রিপশন, আরো ইম্পর্টেন্ট একটা বিষয় কল টু অ্যাকশন বাটন, যেটাকে বলা হয় সিএ বাটন, ঠিক আছে? ওকে, তো স্যার যে হ্যাশট্যাগ দেওয়া হয়, হ্যাশট্যাগটা কি ইম্পর্টেন্ট স্যার? না, হ্যাশট্যাগ আমাদের ফেসবুকের জন্য অত ইম্পর্টেন্ট কোনো কিছু না। হ্যাশট্যাগটা মূলত কাজ করে আপনার টুইটারে ভালো কাজ করে এবং ইনস্টাগ্রামে। ফেসবুকের জন্য হ্যাশট্যাগুলো অত ভালো কাজ করে না। হ্যাশট্যাগ দিতে পারেন, বাট হ্যাশট্যাগ কেন্দ্রিক প্ল্যাটফর্ম ফেসবুক না, ঠিক আছে? ওকে, তো যাই হোক, আমরা এতক্ষণ থিওরি ভাবে দেখলাম, চলেন আমরা এটাকে একটু প্র্যাকটিক্যালি দেখার ট্রাই করি যতটুকু আগানো যায়। আমাদের হাতে যদিও অনেক বেশি সময় নেই, আমরা যতটুকু আগানো যায় আর কি, ঠিক আছে? তো এখান থেকে আমরা এখন যাচ্ছি একেবারে প্র্যাকটিক্যালি। ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পরে আমাদের কাছে এখানে অবজেক্টিভ চুজ করার জন্য অপশন আসবে। অবজেক্টিভ জিনিসটা কি? অবজেক্টিভ হলো যে আপনি কি উদ্দেশ্য মাথায় নিয়ে আপনি ক্যাম্পেইনটা করতেছেন। আপনি কি ব্র্যান্ড অ্যাওয়ারনেসের জন্য করবেন, নাকি ট্রাফিক জেনারেশনের জন্য করবেন, নাকি এঙ্গেজমেন্ট বৃদ্ধি পাওয়ার জন্য করবেন, নাকি লিড কালেক্ট করার জন্য করবেন, নাকি আপনার যে নির্দিষ্ট কোম্পানির অ্যাপ আছে সেই অ্যাপটাকে প্রমোশন করার জন্য করবেন, নাকি আপনার ওয়েবসাইট দিয়ে আপনি সেলস করার জন্য করবেন। তো এখন আসেন আমরা এখান থেকে ধরেন অ্যাওয়ারনেসটা দিয়ে আগে শুরু করব। অ্যাওয়ারনেস হলো আপনি একটা নতুন একটা বিজনেস দিয়েছেন, তো মানুষের কাছে তো সেটা অ্যাওয়ার করতে হবে, তাই না? জানাতে হবে। শো ইউর অ্যাডস টু পিপল হু আর মোস্ট লাইকলি টু রিমেম্বার দেম। তো রিচ করতে হবে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস করতে হবে, ভিডিও ভিউ, স্টোর লোকেশন অ্যাওয়ারনেস। তো দেখেন অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা গুড ফর এই চারটা সাব অবজেক্টিভের জন্য। এগুলো হলো মেইন অবজেক্টিভ আর এগুলো হলো আপনার সাব অবজেক্টিভ। তো আমরা এখান থেকে দিয়ে দেব কন্টিনিউ। এই যে কন্টিনিউ দিয়ে দিলাম, এখন আমাদের ওই যে তিনটা সেকশনের কথা বলেছিলাম না, ক্যাম্পেইন, অ্যাডসেট, অ্যাড, এই তিনটা সেকশন এখানে দেখেন চলে আসছে। 1 2 3 এখান থেকেও আপনি দেখতে পারবেন, অথবা 1 2 3 এখান থেকেও দেখা যায়। দেন আমাদের এখানে একটা ক্যাম্পেইন নেম দিতে হয়। ক্যাম্পেইন নেম এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করে যে আপনি কিভাবে দিবেন। যেভাবে আপনি এই ক্যাম্পেইনটা মনে রাখতে পারেন পরবর্তীতে খুঁজে পাওয়ার জন্য, আপনি সেভাবেই দিবেন। এটা কোনো জটিল কোনো ব্যাপার না। তো আমি যেভাবে দেই সেটা হলো আমি
যেই পেজের জন্য কাজ করতেছি অথবা যেই কোম্পানির জন্য কাজ করতেছি সেই কোম্পানির নামটা লিখি। কিভাবে লিখি? ধরেন আপনার একটা কোম্পানি, আপনাদের ব্যাচকে আমি একটা কোম্পানি হিসেবে ধরি। তো আপনাদের ব্যাচের নাম কি? ডিএম। ডিএম 2504 ডিএম 2504, এটা হলো আপনাদের ব্যাচের নাম। আর আপনাদের জন্য করতেছি আমি কি ক্যাম্পেইন? ব্র্যান্ড অ্যাওয়ারনেস। তাহলে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, BA দিয়ে আমি এটাকে সংক্ষেপে লিখি। আর 01 দিয়ে আমি বোঝাচ্ছি হলো ডিএম 2504 নামক একটা কোম্পানির জন্য আমি ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতেছি। 01 ক্যাম্পেইন মানে একটা ক্যাম্পেইন। তো এটাকে আমি কন্ট্রোল A দিলাম, মিউট রাখি, আমরা সবাই মিউট রাখি। কন্ট্রোল A দিলাম, কন্ট্রোল C দিয়ে কপি করলাম। হাফিজুর ভাই মিউট রাখেন প্লিজ। ওকে, তো এরপরে এই পেজে মোটামুটি আমাদের আর কোনো কাজ নেই। এখানে একটা বিষয় আছে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, এটা আমরা আজকে দেখবো না। এবি টেস্টিং নিয়ে আমরা থিওরিটিক্যালি কথা বলেছি, প্র্যাকটিক্যালি আমরা দেখবো। দেন এখানে কি আছে স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ, এটা হলো কিছু কিছু স্পেশাল অ্যাড ক্যাটাগরির জন্য আপনাকে এই পারমিশনটা নিতে হয়, আদারওয়াইজ আপনি সেই ক্যাম্পেইনগুলো করতে পারবেন না। সেই জিনিসগুলো কি? এখানে জাস্ট যদি আমি এটা ক্লিক করি, আমি এখান থেকে সেই জিনিসগুলো দেখতে পারবো। যদি কোনো টাকা পয়সা, ফাইন্যান্স, ব্যাংক, বিমা এই ধরনের কোনো ক্যাম্পেইন আপনি করতে চান, তখন আপনাকে যে কাজটা করতে হবে, আপনার অ্যাকাউন্ট, আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে, নট আপনার বিজনেস অ্যাকাউন্ট, আপনার এই যে বিজনেস অ্যাকাউন্টটা আছে এটার আন্ডারে একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে না, এই যে এইটা, যেটা আমার ক্ষেত্রে হলো এটা, এইটা। তো এইটাকে আপনার কি করতে হবে? আপনার ভেরিফাই করতে হবে এনআইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স অথবা আপনার পাসপোর্ট দিয়ে। এরপর আছে এমপ্লয়মেন্ট, মানে হলো যে জব টব এই ধরনের বিষয়বস্তুগুলো। হাউজিং বলতে এখানে বোঝাচ্ছিল প্লট, ফ্ল্যাট, বেচা কেনা। সোশ্যাল ইস্যু, ইলেকশন, পলিটিক্স, এগুলোর ক্ষেত্রে আপনার আইডি ভেরিফাই করতে হবে, ঠিক আছে? তো এই জিনিসগুলো অত বেশি একটা প্রয়োজন হয় না, বা যদি প্রয়োজন হয় তখন আপনি এটা করবেন আর কি। এটাকে বাদ দিয়ে দিই। দেন এই পেজে আমাদের আপাতত কোনো কাজ নেই, আমরা দিয়ে দেব নেক্সট। দেওয়ার পরে ওই যে আমি আমাদের এই যে একটা নাম আমরা কপি করে রাখছিলাম, সেই কপি নামটা আবার অ্যাডসেটে দিয়ে দিব। যদি আমাদের অ্যাডসেট একটা হয় তাহলে এরকম রাখবো, আর যদি অ্যাডসেট একাধিক হয় তাহলে ওই এক একটা অ্যাডসেটকে আমাদের চিহ্নিত করার জন্য কিছু আমরা এখানে লিখে দিতে পারি যে এটা শুধুমাত্র এই অডিয়েন্সের জন্য, অডিয়েন্সের একটা নাম দিয়ে দিতে পারি যেন আমি বুঝতে পারি যে এই ক্যাম্পেইনের আন্ডারে কোন অ্যাডসেট এটা, কারণ একাধিক যদি অ্যাডসেট হয় আর কি। এখন আসেন, এখানে আমি চলে আসলাম পারফরমেন্স গোল। অ্যাওয়ারনেসের পরে এখানে দেখতে পাচ্ছি আমার এই যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা করব, আমার গোল কি? পারফর্ম তো করবে আমার অ্যাডটা, তাই না? আমার গোলটা কি? গোল এখানে অনেকগুলো আছে, যেমন ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাড, আমি কি অ্যাজ মেনি অ্যাজ পিপলের কাছে এটা পৌঁছাতে চাই, নাকি ইমপ্রেশন অ্যাজ মেনি টাইম অ্যাজ পসিবল, টাইম আর অ্যাজ মেনি পিপল অ্যাজ পসিবল। আমরা এখানে অর্থ যদি করি তাহলে আমরা বুঝতে পারবো রিচ দ্বারা বোঝায় নির্দিষ্ট পৃথক পৃথক ব্যক্তির কাছে অথবা পৃথক পৃথক অ্যাকাউন্টের কাছে পৌঁছানো। আর ইমপ্রেশন মানে পৃথক হওয়ার দরকার নেই, একই মানুষের কাছে অনেকবার যদি যায় সেটাও কাউন্ট হবে। ধরেন একেবারে খুবই ইজিলি বোঝাই, যে কোনো একটা অ্যাড দেখালাম, যেটা আপনাদেরকে আমি উদ্দেশ্য করে দেখালাম, আপনার এখানে 60 থেকে 70 জনের মতো আছে। যদি রিচ কাউন্ট করি, যদি সবাই একটা দেখেন তাহলে রিচ হবে 70, যতবারই দেখেন রিচ 70ই হবে। আর যদি একাধিকবার দেখেন তাহলে ইমপ্রেশন অনেক কাউন্ট হবে। যদি সবাই 2বার করে দেখেন তাহলে ইমপ্রেশন হবে কত? আমার 70 দুগুণে 140। তাহলে রিচ আর ইমপ্রেশনটা আমরা বুঝতে পারলাম। রিকল ইফ এটা হলো যত আপনি যদি রিমেম্বার সিইং देम, যে আপনি আর লাইকলি টু রিমেম্বার সিইং देम, আপনি এটা আবার দেখানোর জন্য অথবা আবার দেখছে এটা আপনি এখানে কাউন্ট করতে চাচ্ছেন আর কি। তারপর দেখতে পাচ্ছেন এখানে ভিডিও ভিউজ গোল, এখানে দুইটা নির্দিষ্ট ম্যাট্রিক আছে, একটা হলো ফোর প্লে ভিউ, ঠিক আছে, আর একটা হলো আপনার 2 সেকেন্ড কন্টিনিউয়াস ভিডিও প্লে। কেউ যদি 2 সেকেন্ড দেখে তাহলেই একটা কাউন্ট করবে, একটা অ্যাকাউন্ট অথবা একটা লোক কাউন্ট করবে। আর এখানে হলো 15 সেকেন্ড যদি আপনার ভিডিও কেউ দেখে তাহলে একজন কাউন্ট করবে, ঠিক আছে। এই হলো দুইটার মধ্যে পার্থক্য, যদি সেটা ভিডিও হয় আর কি। দেন এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক পেজ, আপনি এখানে ক্লিক করে এখানে অসংখ্য ফেসবুক পেজ আমার আছে যেগুলোতে আমি কাজ করে থাকি। তো আপনার যে পেজগুলো আছে, আপনি মনে করেন কাজ করবেন রকটেক এজেন্সির জন্য, আমি এখন কাজ করব, তো আমি
জাস্ট সার্চ করে ডক্টর এজেন্সি আমি এখানে পেয়ে যাব। এখানে পেজ যেটা আপনি সেটা করে নেবেন। কস্ট পার রেজাল্ট বোর্ড, এটা হলো আপনি একটা নির্দিষ্ট মানে অপশনাল, এটা করতে হবে এমন কোনো ব্যাপার না যে আপনি বলে দিলেন ফেসবুকে, ভাই আমার তো বাজেট কম, তুমি এই টাকার মধ্যেই আমার একটা করে রেজাল্ট এনে দিও অথবা রিচ এনে দিও, ঠিক আছে? তো আপনি সেটা দিয়ে দিতে পারেন। তো ফ্রিকোয়েন্সি কন্ট্রোল, এটা হলো আপনি যদি ক্যাপ দেন the maximum number of time that you want people to see you at, তো এটা হলো 2 times every 7 days, অথবা আপনি দিতে পারেন যে দুইটাই কেটে দেই, কাটতেছে না, আপনি দিতে পারেন এটা 7 times every 7 days, মানে প্রত্যেকদিন একবার করে দেখাবে অথবা প্রত্যেকদিন দুইবার করে দেখাবে, এটা আপনার উপরে ডিপেন্ড করে যে আপনি এটা কিভাবে দিবেন। ডাইনামিক ক্রিয়েটিভ, এটা আমি এখন বলবো না বা এখন এটা বলার টাইমও না, এটা যখন বলার টাইম তখন আমরা বলবো। এরপর দেখতে পাচ্ছেন বাজেট অ্যান্ড স্কেজুলিং। বাজেট অ্যান্ড স্কেজুলিংটা খুবই ইজি। এখানে আপনি দেখতে পাচ্ছেন ডেইলি বাজেট অ্যান্ড লাইফ টাইম বাজেট, দুইটা অপশন আছে। তো দুইটা যে কোনোটা দিয়ে আপনি করতে পারেন। ডেইলি বাজেট দিবেন যদি কোনো ক্লায়েন্ট আপনাকে বলে দেয় ভাই আমার পার ডে $5 করে অ্যাড চালাবে, তখন আপনি দিবেন ডেইলি বাজেট। আর কেউ যদি বলে দেয় ভাই আমার আগামী 10 দিনের একটা ক্যাম্পেইন করবেন, 10 দিনে আমার বাজেট $50, তখন আপনি দিয়ে দিবেন লাইফ টাইম বাজেট, এখানে দিয়ে দিবেন 50, সরি এখানে দিয়ে দিবেন আপনি 50, দেন এখানে স্টার্ট ডেট দিয়ে দিবেন 4 মে থেকে, যেহেতু বলছেন 10 দিন তাই না, 10 দিনের জন্য আপনি 4 থেকে 14, সরি মে তো 4 থেকে 14, 10 দিন। টাইমও সেট করে দিতে পারেন, এই ঠিক আছে। হাইড অপশন দিলে এখানে ভাইয়া কোন অপশনটা বেশি ভালো, ডেইলি বাজেট না আরেকটা দুইটাই যেটা ভালো এটা টাইম লিমিট? এটা আপনি মানে ডিফাইন করতে পারবেন না যে এইটা ভালো এটা খারাপ, দুইটাই ভালো। এক একজনের জন্য এক একটা ভালো পারফর্ম করে। বাট যদি আপনার বাজেট বেশি হয় তাহলে ডেইলি বাজেট ঠিক আছে, আর যদি বাজেট কম হয় $10, $15, $20, তাহলে আপনি ওই ডে কাউন্ট করে লাইফ টাইম বাজেট দিবেন, তাহলে ভালো। আর সেলস ক্যাম্পেইনের জন্য ডেইলি বাজেটটা ভালো, কারণ সেলস ক্যাম্পেইনে বাজেট বেশি থাকে সাধারণত। পার ডে $20, পার ডে $50, পার ডে $100 সেলস ক্যাম্পেইনও আমি করেছি। তো যখন আপনি সেলস ক্যাম্পেইনের কথা চিন্তা করবেন তখন বাজেট ডেইলি বাজেট দেওয়াটা ভালো, আবার অন্যান্য ক্যাম্পেইনের ক্ষেত্রে লাইফ টাইমটা ভালো। তো এইটা আপনি যখন কাজ করতে থাকবেন আপু, তখন আপনি বুঝতে পারবেন যে আমার কখন কোনটা করতে হবে আর কি। এটা এমন না যে এটা ভালো এটা খারাপ, মানে কোনটা কি স্যার ডেইলি বাজেটটা বুঝলাম না স্যার, মানে ডেইলি বাজেট কি প্রতিদিন কি বাজেট করতে হবে আপনার? মানে না ডেইলি বাজেট এটার মিনিং হলো ডেইলি বাজেট যদি আপনি এখানে সেট করে দেন তাহলে আপনার অ্যাডটা যদি মনে করেন 10 দিন চলে, তাহলে ডেইলি আপনি এখানে যা সেট করবেন ডেইলি ওই পরিমাণ করে কাটবে। যে আপনি সেট করেন $5, $5 করে কাটবে 10 দিনের জন্য, 10 দিন তাহলে 5 10 $15 কাটবে, ঠিক আছে? তাহলে আপনাকে আলাদা করে কিছু করতে হবে, ঠিক আছে? এখন আসেন যদি ডেইলি বাজেট দেন তাহলে আপনি এখানে বাজেট স্কেজুলিং করতে পারবেন, আর যদি লাইফ টাইম বাজেট দেন তাহলে তো আর বাজেট স্কেজুল করার কোনো অপশন থাকবে না, আপনি অ্যাড স্কেজুলিং করতে পারেন। তো চলেন আগে আমরা লাইফ টাইম বাজেটটা দেখি যে এটা কিভাবে স্কেজুল করে। স্কেজুল করা মানে হলো বা শিডিউল করা, যেভাবে উচ্চারণ করেন একই কথা। তো শিডিউল করা মানে হলো যে আপনি আপনার অ্যাডটা আপনার নির্দিষ্ট অডিয়েন্সকে কখন কখন দেখাতে চান। আপনি চাচ্ছেন যে রাত 12টা পর্যন্ত সে দেখবে, এই পর্যন্ত দেখবে, এরপরে আমার অ্যাড বন্ধ থাকবে, আবার সকাল 9টা থেকে শুরু হবে, পুরোটা টাইম দেখবে, এইটুকু টাইম আমার অ্যাড অফ থাকবে। আপনি যদি চান এইভাবে করে সেট করতে পারেন। এখন আসেন এইটার যে এখানে আরেকটা অপশন আছে ইউজ ভিউয়ার টাইম জোন নাকি ইউজ অ্যাড অ্যাকাউন্ট টাইম জোন। অবশ্যই অল দ্য টাইম আপনি ভিউয়ার টাইম জোন দিবেন, কারণ আপনার তো প্রায়োরিটি কে ভিউয়ার, ঠিক আছে? ভিউয়ার যে দেশ থেকে দেখবে সেই দেশের টাইম জোনে যেন এই টাইমটা ফলো করে, ঠিক আছে? আর যদি এটাকে অফ করে দেন তাহলে এটা অল দ্য টাইম চলবে, তো এখানে আর টাইম জোন দেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? এই হলো ব্যাপার। স্যার আরেকটা প্রশ্ন ছিল স্যার, এই 10 দিন যে দিলাম, এই 10 দিন পরে কি অ্যাডটা কি আর চলবে না? না, বন্ধ হয়ে যাবে। ও 10 দিন পরে এটা বন্ধ হয়ে যাবে অটোমেটিক বন্ধ হয়ে যাবে যদি আপনি টাইমটা এন্ড ডেট আর স্টার্ট ডেট দিয়ে দেন। আর যদি না দেন ডেইলি বাজেট, তাহলে এটা অনগোয়িং চলতে থাকবে, ওটা আপনাকে ম্যানুয়ালি অফ করতে হবে, অটোমেটিক অফ হবে না। জি স্যার।
তো এই গেল। এখন যদি এটাকে বাদ দিয়ে আমি এখন করে দেই ডেইলি বাজেট, ডেইলি বাজেট দিলে যেটা হবে আপনার এইটা অফ হয়ে যাবে, কারণ ডেইলি বাজেটে স্কেজুল করা যায় না। দেখেন অ্যাড স্কেজুলিং ইজ অনলি অ্যাভেলেবল হোয়েন ইউজ লাইফ টাইম বাজেট, ঠিক আছে। দেন আপনি এখানে করতে পারেন বাজেট স্কেজুলিং। এখানে যদি আপনি দিলেন ডেইলি বাজেট $5, দ্যাট মিনস কি প্রত্যেকদিন $5ই কাটবে, এই কমান্ডই আপনি তাকে দিয়েছেন। এর থেকে বেশিও করবে না, কমও করবে না। বাট আপনি যদি স্কেজুলে ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি 50টা টাইম পিরিয়ড তৈরি করতে পারবেন, যে এই টাইম পিরিয়ড থেকে এই টাইম পিরিয়ডে এত কাটবে, এই টাইম পিরিয়ড থেকে এই টাইম পিরিয়ডে এত কাটবে, এভাবে করে আপনি সেট করতে পারেন। দেখেন এখানে আপনি দুইটা বিষয় দিয়ে সেট করতে পারেন, একটা হলো অ্যামাউন্ট দিয়ে আর এটা হলো পার্সেন্টেজ দিয়ে। যে 5 মে থেকে আপনি দিয়ে দিলেন 10 মে পর্যন্ত, এইটা ধরেন আমি দিয়ে দিলাম, ভ্যালু দিয়ে দিলাম $60 করে কাটবে, না 60 না 5 করেই কাটবে, 5 ছিল না এখানে, 5 করে কাটবে। আজকে কয় তারিখ? 4 তারিখ থেকে এটা ধরেন, আচ্ছা 7 তারিখ তো আমার ওইটা ইয়ার ডেট, এটা নেওয়া যাবে না, 5 তারিখ নিতে হবে। এটা আমি দিয়ে দিলাম $6 করে কাটবে। তার মানে কি মেটা উইল এম টু স্পেন্ড এভারেজ, ও না সরি আগের 5 ছিল, তাহলে এখন এখানে 6 দেওয়া যাবে না, সরি এখানে দেবো আমি $1 আরো বেশি কাটবে। তাহলে আগে ছিল 5, এখন $6 কাটবে, $1 ইনক্রিজ করলো। আমি অ্যামাউন্টও ইনক্রিজ করতে পারি অথবা পার্সেন্টেজ দিয়েও আমি এখানে ইনক্রিজ করতে পারি। পার্সেন্টেজ $25 না দিয়ে আমি দিয়ে দিলাম যে $40 ইনক্রিজ করব। 40% ইনক্রিজ করলে কত হবে? $7 হচ্ছে। তার মানে আগে ছিল আমার $5 পার ডে, ওটা একদিন চলবে 4 তারিখ, আর 5 থেকে 10 তারিখ পর্যন্ত চলবে আবার $60 করে। আবার আমি আবার দিয়ে দিলাম অ্যাড অ্যানাদার টাইম পিরিয়ড, তাহলে এই টাইম পিরিয়ড শুরু হবে আবার এখানে যেটা এন্ড হয়েছে এই এন্ডের টাইম থেকে এখানে আবার শুরু হবে। তো আমি এখানে দিয়ে দিলাম, এখানে যদি একবার পার্সেন্টেজ দিয়েছি আমাকে এখানে বারবার পার্সেন্টেজ দিতে হবে। তো আমি এখানে আবার দিয়ে দিলাম 40, তো আগে দিয়েছিলাম, এখন দিয়ে দিলাম 50। তার মানে দেখেন এখানে হয়ে যাবে $7.5 পার ডে। এখন আমি এটা দিতে পারি 10 তারিখ থেকে আমি দিয়ে দিলাম ধরেন 15 তারিখ পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা আচ্ছা এখানে দেখেন আমি এখানে দিয়েছিলাম, বাট আমি এখানে দিয়ে দিছি 15 তারিখ, এটা এখানে এটা নিচ্ছে না, আমি দিয়ে দিলাম 13 তারিখ। অথবা আপনি এটাকে ইনডেটটাকে কেটে দিলে এটা অনগোয়িং হবে, এটা অল দা টাইম চলতে থাকবে, তাহলে আর এখানে 15 তারিখ দেই অথবা 20 তারিখ দেই এটা কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তো এইভাবে করে করতে পারবেন। এটা একটা নিউ টেকনোলজি, এটা আগে ছিল, এটা লাস্ট আপনার 3-4 মাস আগে আসছে, 3-4 মাস না 4-5 মাস আগে আসছে, 2025 সালের আপডেট। এটা আগেই বাজেট স্কেজুলিং করা যেত না, তো এটা চাইলে কেউ এখান থেকে করতে পারে আর কি। আমি করিনি কখনো, আমি ওইটা ম্যানুয়ালি ইয়া করি, এখনো বাজেট বাড়াই আগের মতো, বাট হয়তো বা ইন ফিউচার করবো আর কি। সেট অডিয়েন্স কন্ট্রোল ফর অল ক্যাম্পেইন, তো আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে ইউজ সেভ অডিয়েন্স নামে একটা অপশন আছে, আবার অথবা যে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন, এখান থেকে ক্লিক করলে ইউজ অরিজিনাল অডিয়েন্স, তো এখানে ক্লিক করলে অরিজিনাল অডিয়েন্স আপনি দেখতে পাবেন যে ক্রিয়েট নিউ অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স। তো কাস্টম অডিয়েন্স আমরা এখন ক্রিয়েট করব, যে একটু আগে আমরা একটা বিষয় নিয়ে থিওরিতে কথা বলতেছিলাম না, কাস্টম অডিয়েন্স, লুকলাইক অডিয়েন্স, এই যে এগুলো আমরা এখান থেকে করব প্র্যাকটিক্যালি। বাট পরে ইউজ সেভ অডিয়েন্স হলো যেগুলো আমার অলরেডি অডিয়েন্স সেভ করা আছে, এটা আমি অনেক করেছি আগে পরে, তো এগুলো এখানে আমি দেখাচ্ছি না। এখানে দেখতে পাচ্ছেন এই যে এই কথাগুলোই কিন্তু আমি ওখানে আপনাদেরকে বলেছিলাম। চলেন একেবারে আপনাদেরকে মিলিয়ে দেখাচ্ছি। স্যার বুস্ট আর অ্যাড ক্যাম্পেইন কি দুটো আলাদা জিনিস তাহলে? না, বুস্ট আর অ্যাড ক্যাম্পেইনের ফলাফল এক জিনিস, বাট বুস্ট হলো আপনার ক্লাস 1 এর পড়া আর অ্যাড ক্যাম্পেইন হলো ক্লাস 10 এর পড়া, এইগুলো ব্যাপার। বুস্টে অনেক লিমিটেড, আপনি সবকিছু করতে পারবেন না, ঠিক আছে, অনেক কিছু করা যায় না সেখানে। জাস্ট স্যার এখন আমরা জি স্যার যে ফেসবুকে পোস্ট করলে দেখা যায় যে সামনে আসে যে এক মাসের বুস্ট এত টাকা এরকম আসে, কোন রকম অডিয়েন্স সেট করবেন, বাজেট দিবেন, হয়ে যায়। মানে ওইখানে মানে কাস্টমাইজ করা যায় না, বেশি ঝামেলা কম, ঠিক আছে, কোন রকম আর কি কাজ চালানোর জন্য। মানে ব্যাপারটা এরকম, আপনি একা বাসায় আছেন, কোন রকম জাস্ট ভাত
ডিম আর ডাল দিয়ে ভাত খেয়ে ফেলতে পারেন, কেউ মানে জি। আপনার পেট ভরলেই হলো। বাট যদি একটা গেস্ট আছে, 5 জন গেস্ট আসলো আপনার বাসায়, আপনি কি তাকে ভাত ডাল ডিম খাওয়াতে পারবেন? পারবেন না। তখন আপনি না না স্যার, তার জন্য আয়োজন করবেন। তো এই বুস্ট হইলো ওই আপনার একা খাওয়ার মতো, আর গেস্ট আসলে যে ক্যাম্পেইনটা জি স্যার, অর্গানাইজ করে করেন, ওই অর্গানাইজ করার নামই হলো আপনার অ্যাডস ক্যাম্পেইন। জি স্যার, ধন্যবাদ। ওকে, ঠিক আছে। তো এখন আসেন, এখানে আমি যেটা দেখাচ্ছিলাম, লোকেশন, এজ, জেন্ডার, ডিজিটাল টার্গেটিং, ল্যাঙ্গুয়েজ, এই ব্যাপারগুলো আমরা আস্তে আস্তে করে নেক্সট দিন দেখবো। তো আমরা আজকে বাজেট পর্যন্ত দেখলাম, ঠিক আছে? তো আমরা আজকে আর বেশি দূর যাবো না, কারণ এরপরে আমরা যদি একবার পুরো ব্যাপারটা একবার দেখে ফেলতে পারি, দেন অন্যান্য অবজেক্টিভ গুলোর জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে সেম, জাস্ট কিছু কিছু পার্থক্য আছে, সেই পার্থক্যগুলো আমরা দেখবো। তো আজকের জন্য আর না, কারণ অনেক বেশি কথা বলে ফেলছি। তো যদি আচ্ছা সময় আছে, 22 বাজে না, অডিয়েন্সটা শেষ করব, লোকেশনটা শেষ করি শুধু। স্যার আজকে এমনি বেশি হয়ে গেছে। হ্যাঁ, একটু বেশি হয়ে গেছে, আমি চিন্তা করছি, কারণ এই জিনিসগুলো যদি আপনাদেরকে একসাথে দেই আপনারা একটু ইয়া হয়ে যাবে। যাই হোক, জি স্যার, রেকর্ডিং বড় হয়ে গেলে তখন ক্লাসে মানে প্র্যাকটিসে মন বসে না, রেকর্ডিং একটু ছোট হলে ভালো হয়। আচ্ছা আজকের দিনটা আমরা তাহলে বাদ দিই, কারণ আজকে মোটামুটি অনেকগুলো ইনপুট দিয়েছি। তো আজকের দিনটা আপনারা প্র্যাকটিস করেন। নেক্সট দিন আমরা তাহলে এই পুরো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন শেষ করব, ট্রাফিকও যাব, ট্রাফিক গিয়ে তারপরের দিন আমরা ওই ফানেল অপশনটা যাব। ঠিক আছে, বুঝতে পারছি কি করতে হবে। ঠিক আছে, তাহলে আজকে আর না যাই, জাস্ট আপনারা দেখে নিয়েন যে এখান থেকে লোকেশন সেট করা যায়। আপনারা জাস্ট সমস্যা নাই, কারণ এখানে কেউ আপনাকে বকা দিবে না। ঠিক আছে, ভুলভালও করতে পারেন, কোনো প্রবলেম নাই। ওকে, তো যাই হোক, এই পর্যন্ত আপনারা প্র্যাকটিস করে আসবেন, এই পর্যন্ত। ঠিক আছে স্যার, আমি রিভিউ ক্লাসগুলো পাচ্ছি না আর কি, ভিডিওগুলো। কি ক্লাস পাচ্ছেন না? হ্যাঁ, ক্লাসের রিভিউগুলো পাচ্ছি না আর কি, মানে এই ক্লাসগুলোর ভিডিও। জি জি, রেকর্ডিং ক্লাস। ফেসবুক গ্রুপে আছেন আপনি ভাইয়া? না না, আমি ফেসবুক গ্রুপে আমি অ্যাড হতে পারছিলাম না। এই শুরুর দিকে একটা লিংক দিছিল, সেটা ওপেন হয় নাই আমার। ফেসবুক গ্রুপে তো ভাইয়া আমি অ্যাড করি না, এটা অ্যাড করবে আপনাকে অফিস থেকে। আপনি একটু কাইন্ডলি আজকে ক্লাসটা শেষ করে, এখন তো অনেক রাত হয়ে গেছে, আগামীকাল আপনি সকালে একেবারে ফার্স্ট আওয়ারে 10টা-11টার দিকে আপনি অফিসে একটা কল করবেন, কল করে বলবেন যে ভাই আমি ডিএম 2504 নাম্বার ব্যাচের স্টুডেন্ট, আনফরচুনেটলি আমি এখনো গ্রুপে যুক্ত হতে পারি না, আমাকে একটু কাইন্ডলি এখনই গ্রুপে যুক্ত করে দেন। গ্রুপে যুক্ত হয়ে গেলে আপনি যেই কাজটা করবেন, এখানে আমাদের এই যে গ্রুপ, এটা আমাদের গ্রুপ, ঠিক আছে? তো এই গ্রুপটাতে আপনি যাবেন, এখানে ফিচার নামে একটা অপশন পাবেন, এই অপশন থেকে আপনি একটা লিংক পেয়ে যাবেন, যে লিংকটা হলো আপনার, ওই লিংকটা কোথায়, এই যে এটা মেসেঞ্জার গ্রুপ, এই যে গুগল ড্রাইভ ক্লাস রেকর্ড লিংক, এখানে ক্লিক করলে আপনি সকল ক্লাস রেকর্ডগুলো পেয়ে যাবেন। জি জি জি, থ্যাংক ইউ স্যার। ওকে, আপনাদের অ্যাটেন্ডেন্স শিটটা দিয়ে দিচ্ছি। অ্যাটেন্ডেন্স শিটটা কোথায়? আপনাদের অ্যাটেন্ডেন্স শিটটা আমি আগে বানায় ফেলছি, আজকে জাস্ট দিয়ে দিব। হ্যাঁ, আপনাদের যাদের কোশ্চেন আছে হ্যান্ড রাইজ করতে পারেন, কোশ্চেনগুলো নিন। অ্যাটেন্ডেন্স শিট দেওয়া হয়েছে। মোয়েন না, সরি, আগে আছেন হলো শামসুল আরিফিন, আপনি বলেন। আসসালামু আলাইকুম। জি মেন্টর, আমার ফার্স্ট দুইটা প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, যে আমরা এটা একটু পরে দেখাবেন আপনি, তারপর আমি আগে করছি। সেটা হচ্ছে যে আমরা যে বিলিং এর ক্ষেত্রে যে কার্ডটা আমরা অ্যাড করব, এটার সেফটি সিকিউরিটি আমরা মানে ইনক্রিজ করার কোনো ওয়ে আছে কিনা। আমার পার্সোনাল একটা অভিজ্ঞতা আমি শেয়ার করি, সেটা হচ্ছে যে আমি গ্রাফিক্স এবং ব্র্যান্ডিং এর আছি, আমি বর্তমানে রিয়েল এস্টেটে আছি। তো এটা বছরখানেক আগের একটা ঘটনা। আমি যে অর্গানাইজেশনে ছিলাম তখন আমি হচ্ছে বুস্টিংটা আমি নিজে, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তো কার্ডে আমি বুস্ট রান করাকালীন হঠাৎ করে আমার আইডিটা হ্যাক হয়।
ফেসবুকে অফিসিয়াল একটা আইডি, অফিসের একটা আইডি থেকে আমি এই বুস্টটা তখন রান করেছিলাম। তো হঠাৎ করে আপনার যার অ্যাকাউন্ট থেকে মানে কার্ড দিয়ে আমি এটা করেছিলাম, ওনার সকালবেলা হঠাৎ করে আমাকে মানে দেখলো যে কার্ডের থেকে টাকা কাটতেছে, অথচ আমি কিন্তু বুস্ট রান করিনি। পরে হঠাৎ করে দেখি যে আপনার বিকালবেলা এসে আমি চেক করে দেখি যে অন্য কেউ আইডিটা হ্যাক করে আপনার বুস্ট রান করে দিচ্ছে। অলরেডি 55 প্রায় 60,000 পিপলের কাছে রিচ হয়ে গেছে, আমার টাকা প্রায় 4-5 হাজার টাকা নাই। হ্যাঁ, এরকম একটা সিচুয়েশন। যদিও ওই কার্ডে অল্প টাকা ছিল, এই জন্য সিচুয়েশনটা মানে বড় রকমের কোনো ডিজাস্টার হয়নি। তো সেক্ষেত্রে এইটা মানে আমরা কিভাবে মানে এই মানে পেমেন্টের যে কার্ডটাকে এটা সিকিউর রাখার কোনো ওয়ে যদি থাকে কিংবা এই ব্যাপারে কিছু অ্যাডভাইস যদি দেন তাহলে উপকার হয়। আর ইস্যুতে পড়ছেন ভাইয়া, এই ইস্যুতে কোনো সিকিউরিটি সিস্টেম নাই। কারণ আপনার ব্যাপারটা হয়েছে কি ভাইয়া, আপনার বাসায় টাকা আছে, আপনি গেট খোলা রেখে চলে গেছেন। এখন এখানে কি কোনো সিকিউরিটি দেওয়ার অপশন আছে? নেই। দ্যাট মিনস আপনার অ্যাকাউন্টই হ্যাক হয়ে গেছে। অ্যাকাউন্ট হ্যাক হলে তো সে কার্ডের অ্যাক্সেস পাবে, ওই জায়গায় আপনি সিকিউরিটি দিতে পারবেন না। কারণ অলরেডি ফেসবুক মনে করতেছে যার কাছে অ্যাকাউন্ট সেই ফেসবুকের সেই অ্যাকাউন্টের মালিক এবং অ্যাড অ্যাকাউন্টের মালিক। তো এইটা হওয়ার পরে সিকিউরিটি দিতে পারবো না, বাট আপনি বলতে পারেন যে ভাইয়া আমার অ্যাকাউন্ট যেন হ্যাক না হয়, এইটার সিকিউরিটি দেন, ওইটা হয়তো বা বলতে পারবো। ঠিক আছে, আমি বুঝতে পারছেন আর কি, মানে আমি কি বলতে চাচ্ছি? জি জি বুঝতে পারছি, আসলে এটা অফিসের কম্পিউটার ছিল তো এইজন্য। তাছাড়া হয়ে যাওয়ার পর আর কি মানে আপনি সিকিউরিটি দিবেন, তখন তো এটা হয়েই গেছে। মনে করেন সিনটাই হয়ে যাওয়ার পরে কি আপনি বলতে পারেন যে আমি এখন কিভাবে এটা করব, মানে সিকিউর করব? না, সিনটাই হওয়ার আগে সিকিউর করতে হবে আপনাকে। তো ওই হলো ব্যাপার যে আপনার যে প্রবলেমটা, ওইটা সিকিউরিটি কেউ দিতে পারবে না, ওটা তো অলরেডি হ্যান্ড ওভার হয়ে গেছে। দ্যাট মিনস সে অ্যাকাউন্টের মালিক সে, আর ফেসবুক বুঝতে পারবে যে যেহেতু অ্যাকাউন্টের মালিক সে, কার্ডের মালিকও সে, ফেসবুকে বসে টাকা নিতেই থাকবে। এখন বলতে পারে অ্যাকাউন্টটাকে সিকিউর জন্য কি করা যেতে পারে? এটার জন্য ফার্স্ট অফ অল 2 ফ্যাক্টর ভেরিফিকেশন দিয়ে রাখবেন। গুগল অথেন্টিকেটর নামে একটা অ্যাপ আছে, ওই অ্যাপে প্রতিনিয়ত প্রতি 1 মিনিট পর পর আপনার কোড চেঞ্জ হয়, তো এইটা একটু মোর সিকিউর থাকে। আপনার আইডিটা আপনার এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করে রাখবেন। আর হলো যে কোনো লিঙ্কে, মানে যেই সকল লিঙ্কগুলো একটু মনে হবে যে আনঅথরাইজ লিঙ্ক অথবা আনইউজার লিঙ্ক, সেই সকল লিঙ্কে ক্লিক করবেন না। ওই যে অনেক সময় দেখবেন ওই জায়গা থেকে অফার আসে, এত জিবি অফার, এই অফার সেই অফার, বাই ওয়ান গেট ওয়ান অফার, এই ধরনের বেশ কিছু আনঅথরাইজ লিঙ্ক থেকে অফার আসে। এই ধরনের লিঙ্কগুলো থেকে এড়িয়ে চলবেন, এগুলো একটা ফিশিং লিঙ্ক। ওই লিঙ্কে ক্লিক করা মানেই আপনি আপনার সকল ইনফরমেশন তার কাছে দিয়ে দেওয়া। এই জিনিসগুলো মোটামুটি করলে আপনার ফেসবুক আইডি হ্যাক হবে না। আর ফেসবুক আইডি হ্যাক না হলে আপনার কার্ডের ইনফরমেশন কেউ দিতে পারতেছে। আর কার্ডের ইনফরমেশন কি থাকে, যদি কার্ডের ইনফরমেশনগুলো বলি, সেটা হলো 1 নাম্বার আপনার কার্ডের কোডটা, কোড মানে কোড বলতে সিভিভি কোড, কার্ডের নাম কি, নেম অন কার্ড, আর হলো কার্ড নাম্বারটা, আরেকটা হলো আপনার এক্সপায়ার ডেট। এই 4টা জিনিস হলো আপনার ইম্পর্টেন্ট। এই 4টা জিনিস আপনি খুবই ইয়াতে রাখবেন আর কি, সিকিউর রাখবেন। আরেকটা ব্যাপার, আরেকটা জিনিস করতে পারেন, সেটা হলো আপনি ওই সময় করতে পারতেন হলো যখনই দেখছেন আপনার অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেছে, আপনি আপনার কার্ডটাকে বন্ধ করে ফেলতে পারতেন। তাহলে আর ওই কার্ড বন্ধ করে ফেললে আপনার ওই বুস্ট হয়তো বা চলতো, বা টাকা আর কাটতে পারতো না। এই জিনিসটা করতে পারতেন, তাহলে আপনার ওই 4-5-6 হাজার টাকাও সেভ হয়ে যেত আর কি। বুঝতে পারছেন? কারণ আপনার অ্যাকাউন্ট হ্যাক করার সাথে সাথে তো আর কেউ ক্যাম্পেইন করতে পারবে না, তাই না? তো অবশ্যই সে কিছু টাইম পেয়েছে, ওই টাইমে আপনি একটা ব্যাংকে কল করতে পারতেন, তাহলে হয়তো আপনার টাকাটা অন্তত সেভ হতো। হ্যাঁ, বুঝতে পারছেন? ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে। এরপরে আছেন হলো মোয়েন আজম। হ্যাঁ, বলছি আজকে একটা অ্যানাউন্সমেন্ট দেওয়ার কথা ছিল, আমি আজকে মাঝখানে ঢুকেছি, তো যে এটা কি দেওয়া হয়ে গেছে নাকি? আজকে অ্যানাউন্সমেন্ট নাই, আজকে অ্যানাউন্সমেন্ট দিব না, টাইম হয়ে গেছে তো একটু, এই কারণে অ্যানাউন্সমেন্ট আজকে না, নেক্সট দিন দেব। ঠিক আছে, মোটামুটি একটু ইয়া লাগবে, টাইম লাগবে, এই কারণে সবকিছু মিলে আজকে দিব না, পরে দিচ্ছি, সমস্যা নেই। ওকে, এরপরে আছেন হলো তাসনিম আলম।
আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া আমার কোশ্চেনটা ছিল যে আমরা যে কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিওগুলো দেখি, এটাও কি বুস্টিং বা অ্যাড রান করা থাকে? না, কন্টেন্ট ক্রিয়েটরদের পোস্টিং গুলো অ্যাড রান করতে হয় না। তার একমাত্র কারণ এগুলো আমরা ইউজুয়ালি এমনিই দেখি। কন্টেন্ট ক্রিয়েটর তো কোনো আপনার বিজনেস করতেছে না, তাই না? ইন এ সেন্স যদি আপনি চিন্তা করেন, তারা এন্টারটেইনমেন্ট অথবা কোনো একটা ভালো লাগার মতো ভিডিও দিচ্ছে, এগুলো ফেসবুক অটোমেটিক্যালি প্রমোট করে। ফেসবুকের অ্যালগোরিদমটা ওইভাবে করেই সেট করা যে মানুষ এগুলো দেখার জন্য ফেসবুকে আসে, আর তার মাঝখানে মানুষ অ্যাড দেখে ফেলে, আর এই অ্যাডগুলো দেখে মানুষ এগুলো পারচেস করে। এটা হলো একটা বিষয়। তো কন্টেন্ট ক্রিয়েটরদের ওগুলো কখনোই তারা বুস্ট করে না, যদি না সে নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকে। নতুন যারা আছে তারা হয়তো বা যাদের টাকা পয়সা আছে তারা বুস্ট করে প্রথমে একটু লাইমলাইটে আসার চেষ্টা করে, যদি তাদের কন্টেন্টগুলো আপলোড মার্ক না হয়। যাদের কন্টেন্ট ভালো, রিলেভেন্ট, তাদের কন্টেন্ট এমনিতেই ভাইরাল হয়, কারণ অ্যালগোরিদমটা ওইভাবে করে সেট করা। হ্যাঁ, যদি বুস্টিং করা লাগে কোনো কন্টেন্টে, তাহলে আমরা কোন অপশনটা সিলেক্ট করব? জি ভাইয়া, আপু বুস্টিং যদি বুস্টিং করা লাগে কোন একটা কন্টেন্টের, তাহলে আমরা কোন অপশনটা সিলেক্ট করব? যে ওই কন্টেন্ট ক্রিয়েশনের দিক দিয়ে, কোনো সেলিং না আর কি। না, যদি আমি কন্টেন্ট ক্রিয়েট করতে চাই, তখন কোন অপশনটা সিলেক্ট করব? যদি বুস্টিং করা লাগে তাহলে আপনি যে কাজটা করবেন, আপনি নির্দিষ্ট সেই পোস্টের লিংক দিয়ে আপনি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতে পারেন অথবা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করতে পারেন, যেন মানুষ অনেক বেশি আপনার ভিডিওটা দেখে অথবা কন্টেন্টটা পড়ে, তার জন্য আপনি ক্যাম্পেইন করতে পারেন। লিংক কোথায় দিতে হবে ভাইয়া? মানে আমি যেভাবে একটা পোস্ট যেভাবে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করব বা সেলিং ক্যাম্পেইন করি, ওইভাবে সেম প্রসেসে করব না? সেম প্রসেস আপু, সেম প্রসেস, কারণ ওইটাও তো একটা পেজের কন্টেন্ট, তাই না? একই জিনিস। হ্যাঁ। আচ্ছা, আর আরেকটা জিনিস, যে আগে ভাইয়াটা যে বলেছিল যে ফেসবুক হ্যাক হয়ে গেলে, এখন আমার ওখান থেকে একটা কোশ্চেন আসলো যে যদি আমার কখনো অ্যাড্রানের ভুল হয়ে যায়, যে আমি কোনো কিছু একটা ভুল করে ফেলছি, এখন ওটা তো আর মাঝখান দিয়ে ঠিক করলে আর ঠিক করা সম্ভব না মনে হয়। হ্যাঁ, তখন যদি আপনি যে কোনো কিছু যে কোনো সময় এডিট করতে পারবেন, বাজেট চেঞ্জ করতে পারবেন, আপনার শিডিউল চেঞ্জ করতে পারবেন, আপনার কন্টেন্ট চেঞ্জ করতে পারবেন, আপনার অডিয়েন্স চেঞ্জ করতে পারবেন, যে কোনো কিছু চেঞ্জ করা যায় যে কোনো মুহূর্তে। আচ্ছা, ঠিক আছে, মানে ওইটাই, আমি যদি ভুল করে ফেলি তখন এটা কি সলিউশন হবে? আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, এরপরে আছেন হলো এমআই জিহাদ, আপনি বলেন। আসসালামু আলাইকুম। আমি বলতে যাচ্ছি যে আপনার যে এর আগে যে ভাইটা কোশ্চেন করলো, যে আপনার একটা মিনিট, ওই যে আপনার আপনি বলেন যে ইসের ভেরিফিকেশন করে নিতে, এটা কি ফেসবুক নাকি জিমেইলটা ভেরিফিকেশন করতে হবে? ফেসবুক। হ্যালো, ফেসবুক ভাইয়া। ও ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আর কেউ আছেন? শামসুল আরিফিন অথবা মঈন আজম, আপনাদের কি আরো কোনো কোশ্চেন আছে? আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, জি, এটা হচ্ছে আমার সেকেন্ড কোশ্চেন। সেটা হচ্ছে, যেহেতু আমি বর্তমানে এখন রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রিতে জব করছি, আমি গ্রাফিক্স ডিজাইন, মোশন এই সাইডের দায়িত্বে আছি। তো আমাদের এখানে ডেডিকেটেড একজন আছেন, উনি এই প্রমোশনের কাজটা উনি টেক কেয়ার করেন। তো আমরা হচ্ছে ধরেন কিছু লোকেশন বেসড, যেমন যদি আমি জলশিরি আমাদের প্রজেক্ট যাই, জলশিরিতে অ্যাডস গুলো খুব ভালো পারফর্ম করে, বাট যখনই আমরা পূর্বাচল দিয়ে আমরা যখন টার্গেট করছি, বাট ওখানে প্রচুর স্পাম আসতেছে। তো এই ক্ষেত্রে রীতিমতো মানে যেহেতু ডিজিটাল মার্কেটিং এর টিমে আমিও আছি, সেক্ষেত্রে সেলসম্যানদের যদি সেলস ভালো না আসে, সর্বপ্রথম কিন্তু তাদের মানে তোপ কামানটা কিন্তু আসে হচ্ছে যারা এই মানে কন্টেন্ট ক্রিয়েশন এবং প্রমোশনের দায়িত্বে আছেন তাদের উপরে। তো সেক্ষেত্রে এই পারফরমেন্সটা মানে আরো একটু বেটার কিভাবে করা যায়, যদি কিছু টিপস দিতেন, বিশেষ করে রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। ধন্যবাদ। আপনার ইন্ডাস্ট্রি, এখন আপনি যেটা বললেন যে একটা জায়গায় যখন আপনি একটা ক্যাম্পেইন করেন একটা জায়গার জন্য,
সেটা ভালো হয়, আরেকটা জায়গা করতে গেলে খারাপ হয়, রাইট? এটা তো বললেন। জি জি, বিশেষ করে পূর্বাঞ্চলকে টার্গেট করে যে কোনো ক্যাম্পেইন রান করলে সেটার পারফরমেন্স প্রচন্ড রকমের খারাপ আসতেছে। পূর্বাঞ্চল কি মানে লোকেশন টার্গেট করতেছেন নাকি পূর্বাঞ্চলের কোনো প্লট বিক্রি করার জন্য অন্য কোনো লোকেশন টার্গেট করতেছেন? পূর্বাঞ্চলের ল্যান্ড শেয়ার প্রজেক্ট সেল করার জন্য, অর্থাৎ যখন পূর্বাঞ্চল বেসড কোনো অ্যাড রান হয় সেখানেই হচ্ছে এই প্রবলেম গুলো আসতেছে। লোকেশন তো হচ্ছে মাস রিজিয়ন থাকে, মানে সারা বাংলাদেশ টার্গেটেড থাকে। বুঝতে পারছি, মানে জলছিরির জন্য যে ধরনের লোকেশন দেন টার্গেটেড লোকেশন, পূর্বাঞ্চলের জন্য একই লোকেশন থাকে, রাইট? জি জি, মানে ওভারঅল অডিয়েন্স প্রাইস মানে কিছুটা ক্ষেত্রে ফিল্টার করা হয়, কিছু ক্ষেত্রে ফিল্টার ছাড়া দিয়ে দেখা হয়, বাট কিন্তু দিন শেষে যখন আমার প্রজেক্ট বেস মানে যেই প্রজেক্ট টার্গেট করে জিনিসটা বানানো হয়, অ্যাডটা রান করা হয়, সো একটা প্রজেক্টের জন্য খুব ভালো পারফর্ম করে, আরেকটা প্রজেক্টের জন্য খুবই খারাপ পারফর্ম করে, এটাই আর কি। এটা হতে পারে ভাইয়া ডিজাইন অথবা কন্টেন্ট রাইটিংও কি একই রকম থাকে, মানে পার্থক্য করা যায় যে একটা ভালো রাইটিং হচ্ছে, একটা খারাপ রাইটিং হচ্ছে? কন্টেন্ট গুলো কি কন্টেন্ট যাচ্ছে একটু আমাকে বলতে পারবেন? ডিজাইন যাচ্ছে নাকি ভিডিও যাচ্ছে? স্ট্যাটিক যাচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে মোশনও যাচ্ছে। যেমন আমার কোম্পানির নাম হচ্ছে সি প্রপার্টিজ লিমিটেড, আমাদের অফিস হচ্ছে মিরপুর ডিওএইচএস, তো SEA সি প্রপার্টিজ। তো মানে আমি এখানে জয়েন করেছি প্রায় 3 মাস হয়, তো ওভারঅল লাস্ট জানুয়ারি থেকে সবকিছু আমারই হাতেই রেডি করা ম্যাক্সিমাম। তো আমি মানে এই ক্ষেত্রে আর কি, বিশেষ করে আমার পূর্বাঞ্চল রিলেটেড যে কোনো কন্টেন্ট ডিজাইন যেটাই রেডি করা হয় সেখানেই পারফরমেন্সটা খুব খারাপ আসে। হতে পারে আপনি যেই অডিয়েন্সকে টার্গেট করতেছেন, এটা আমার জাস্ট আপনার কথা শুনে মনে হচ্ছে, এটা ভুলও হতে পারে, বাট আমি জাস্ট একটা অ্যাজাম্পশন বলতেছি। আপনি যেই টার্গেট অডিয়েন্সকে টার্গেট করতেছেন তারা হয়তো জলশিরির প্রজেক্টগুলোকে পছন্দ করতেছে, আর যেহেতু একই ধরনের অডিয়েন্সকে টার্গেট করতেছে তারা পূর্বাঞ্চলকে পছন্দ করতেছে না, এই কারণে ফেসবুক আপনাকে অর্ডার দিতে পারতেছে না। আপনি একটা কাজ করে দেখতে পারেন, আপনি অডিয়েন্সটা চেঞ্জ করে দেখতে পারেন, ঠিক আছে? যেহেতু আপনি বললেন যে সিমিলার কাইন্ড অফ কন্টেন্ট দিচ্ছেন, যে কন্টেন্টে কোনো পার্থক্য আসতেছে না, তো আপনি অডিয়েন্সটা চেঞ্জ করতে পারেন। অডিয়েন্স চেঞ্জ করে আপনি ঢাকা এবং ঢাকার আশেপাশে অথবা পূর্বাঞ্চলের আশেপাশে যে ঢাকার এরিয়াগুলো আছে এগুলোকে একটু লোকেশনগুলো ভালো দিতে পারেন, ঠিক আছে? আমার মনে হয় আজকের ক্লাসের ফার্স্টের দিকে যে আলোচনাগুলো করা হয়েছে ওইটা এই বিষয়ের জন্য পারফেক্ট, যে 3-4টা অ্যাড রান করে তারপরে 3-4টা অ্যাড না, মানে 3-4টা মানে সরি অ্যাডসেট আর কি, সরি, তাহলে আপনি একটা বেস্ট ইয়া পাবেন আর কি, ঠিক আছে? আপনি হয়তো বা একটা করেই করেন, তাই না শামসুল ভাই? প্রমোশনের দায়িত্বে এখন আমাদের এখানে অন্য একজন আছেন, উনি ডেডিকেটেডলি শুধু এই কাজটাই করেন। উনি কি করে? উনি কি একটা অ্যাডসেট একটা অ্যাড এভাবে রাখে নাকি একাধিক করে? আমি ওনার ইয়েতে তো অ্যাক্সেস পাই না, আমি তো শুধু ডিজাইনের কাজ করি, এখন ডিজাইন আর মোশনের কাজ করি। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি একটু ওনার এই ইয়াটা নিয়েন, খোঁজটা নিয়েন, ঠিক আছে? এই একটা ব্যাপার। আর হলো আপনাদের বাজেট কেমন থাকে ভাই পার ডে? এক একজন সেলস পার্সনের জন্য মিনিমাম $20 এরকম করে। সেলস পারসন বলতে মানে আমাদের মার্কেটিং পার্সন যিনি হচ্ছেন ক্লায়েন্ট অ্যাটেন্ড করে, ওনার পার হেড মিনিমাম হচ্ছে $20 একটা প্রজেক্টের জন্য, আবার এক একজন হচ্ছে মাল্টিপল প্রজেক্টও ডিল করে, এরকম হচ্ছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে, আপনি একটু তাহলে এগুলো আপডেট নিয়েন, আর যেভাবে বলছি ওইভাবে একটু দেখেন করা যায় কিনা, ঠিক আছে? ধন্যবাদ। ওকে, ঠিক আছে। সাইদি এমডি, আপনি বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, ভাই বলুন। জি ভাইয়া, এটা তো আপনি প্রোডাক্টের ক্ষেত্রে অ্যাড দেখাচ্ছেন, যখন কোনো সার্ভিস সেল করব সেক্ষেত্রে কি ওই অ্যাডটা কিভাবে দিতে হয় এটা একটু দেখাবেন পরে? সার্ভিসের পেজ তো একই, প্রবলেম কি? একই জিনিস। এই যে আমি যখন আমার রকটেকের জন্য কোনো অ্যাড দেই, রকটেক এজেন্সি, আমি কি সেল করতেছি? সার্ভিস, তাই না? আমি ডিজিটাল মার্কেটিং দেই, আমি গ্রাফিক ডিজাইন সার্ভিস দেই। ওই যে শামসুল ভাই যে কাজগুলো করে ডিজাইন এন্ড মোশন, এগুলোর জন্য আমার কাছেও লোক আছে, এগুলোর জন্য আমি বিভিন্ন কোম্পানিকে সার্ভিস দেই, ঠিক আছে? ডেভেলপমেন্টের সার্ভিস দেই, তো এরকম বিভিন্ন সেক্টরে আমি সার্ভিস দিই, সমস্যা হয় না। একই জিনিস, একটা প্রোডাক্ট, ওকে ভাইয়া, কিন্তু মাধ্যম একটাই, ঠিক আছে?
ওকে, এরপরে আছেন তাসকিন আলম, আপনি বলেন। সরি ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল আরেকটা, সেটা হচ্ছে আমি আজকে ক্লাসে একটা জিনিস আমার খুব কনফিউশন লাগতেছে, যে যখন আমি ক্যাম্পিং এ অ্যাড সেট যেটা, সেটার মধ্যে যে এডিট মানে সেটার মধ্যে আমরা কাস্টমাইজ কাস্টমারের বিষয়গুলো কাস্টমাইজ করব, তাই না? আবার একটু বলেন আপু, আপনার কথাটা ক্লিয়ার না, যদি একটু ইয়াতে বলতেন, লাউডলি বলতেন। আচ্ছা, আমি হচ্ছে আজকে আমরা আজকে ক্লাসে দুটো জিনিস দেখেছি না, যে একটা হচ্ছে অ্যাড সেট আর একটা হচ্ছে অ্যাডস। রাইট। অ্যাড সেটের মধ্যে আমরা যে তিনটা পার্ট করে অ্যাড সেট করব, তিনটা পার্টে আমরা কাস্টমারের বিভিন্ন দিকগুলোকে চেঞ্জ করে ফেলব। জি জি। হ্যাঁ হ্যাঁ। আর অ্যাডস এর মধ্যে আমরা কন্টেন্টটাকে চেঞ্জ করব, তাই না? কন্টেন্ট ভেরিয়েশন করব, রাইট, ঠিক ধরেছে। এটাই, এটা আমরা তো জাস্ট হলো থিওরি বুঝলাম না আপু আজকে, আমরা নেক্সট দিন আমরা প্র্যাকটিক্যালি দেখব এগুলো। হ্যাঁ, আমরা কি বাকি যে 5টা আছে, যে ওই যে এনগেজমেন্ট এগুলো দেখব? সবগুলো দেখব। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে স্যার, এরপরে একটা আছেন হলো স্যার, হ্যাঁ আমার একটা প্রশ্ন ছিল স্যার। বলেন। স্যার, অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে টার্গেটেড কাস্টমার কিভাবে টার্গেট করে স্যার? মানে দেখা যাচ্ছে যে আমি একটা জিনিস গুগলে সার্চ করছি বা ইউটিউবে সার্চ করছি, ওইটা আমার ফেসবুক ফিডে বা যে কোনো জায়গায় চলে আসছে, এইভাবে কিভাবে টার্গেটেড কাস্টমারটা কিভাবে করে অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে? এইটার অ্যানসারটা আগামীকাল দিব, কারণ এটা আজকের টপিক না, আগামীকালকের টপিক এটা, ওই যে ইন্টারেস্ট বিহেভিয়ারের মধ্যে টপিক। তারপরে একটু এক লাইনে বলে দেই, কারণ না হলে আপনি আবার আফসোস করবেন সবার অ্যানসার দিচ্ছি আপনারটা দিচ্ছি না। এটা হলো ভাইয়া অ্যালগরিদমের উপর বেস করে। এই যে আপনি গুগলে একটা জিনিস সার্চ করলেন, এই সার্চের যে ব্যাপারটা থাকে, এটা আপনার মাধ্যমে আপনি সার্চ করতেছেন, এটা আপনার ফোন জানতেছে, আর ফোন ট্র্যাক করতে পারতেছে গুগলের ওয়েবসাইটগুলো, সেখান থেকে ডাটা চলে যাচ্ছে আপনার ফেসবুকে, আর ফেসবুকের অ্যালগরিদম বুঝতে পারতেছে, মানে ফেসবুককে আপনি একটা যদি মানুষ ধরেন আর কি, হ্যাঁ ধরে না যে ও একটা কৃত্রিম বুদ্ধিমত্তা, ধরে না আর কিছু নেই, ও একটা কৃত্রিম বুদ্ধিমত্তাই, ও একটা এআই, ও একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মতো কাজ করে না, ও একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, একটা এআই এর মতো কাজ করে। তো ও যেহেতু একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ও যেহেতু বুঝতে পারতেছে আপনি আপনার ফোন দিয়ে এই জিনিসটা সার্চ করছেন, আপনি সার্চ করলেন আপনি ধরেন যে জিন্স প্যান্ট সার্চ করলেন গুগলে গিয়ে, যেহেতু গুগলের তথ্যতে এই তথ্যটা ফেসবুক নিয়ে গেল, ফেসবুক যখন পেল যে এই ফোন থেকে এই পার্সন জিন্স প্যান্ট লিখে সার্চ করছে, দ্যাট মিনস এই পার্সনের হয়তো বা জিন্স প্যান্ট পছন্দ, তখন আপনি যখন আবার ফেসবুকে যাবেন, কয়েকটা স্ক্রল করবেন, আপনার জিন্স প্যান্ট গুলো সামনে চলে আসে। এই এটা হচ্ছে অ্যাড ক্যাম্পেইন করলে এটা হচ্ছে ফেসবুক অ্যালগরিদম, এটা অটোমেটিক করে দেয়। রাইট। জি জি, ধন্যবাদ স্যার। এটা আমরা আরো ভালোভাবে বুঝবো, আমরা জাস্ট এখানে আপনাকে এক কথায় উত্তর দিলাম, তো এটা আমি ডিটেইলস বুঝাবো নেক্সট ক্লাসে। আচ্ছা বলেন, এরপর আর কেউ আছেন?